শুভ সন্ধ্যা, শুভ সকাল। পিপিআরসি আয়োজিত আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজের তৃতীয় পর্বে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম ও নূতন বছরের শুভেচ্ছা। আজকের পর্বের বিষয় সোশ্যাল রোল অফ ইকোনমিস্টস। 23 বছর আগে 1998 সালে আজকের এই একই প্যানেল একই বিষয়ে পিপিআরসির অফিসে আলোচনায় লিপ্ত হয়েছিলাম। কাছাকাছি বয়সের আমরা 5 জন 70 দশকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি পাঠ শেষ করি। পরবর্তীতে 5 জনই অর্থনীতিবিদ পেশার পরিমণ্ডলে বিচরণ করেছি, অধ্যাপনায়, গবেষণায় অথবা বিশেষজ্ঞের ভূমিকায়। 1998 সালে আমরা 60 দশকের অর্থনীতিবিদদের ভূমিকা বিবেচনায় রেখে আলোচনা করছিলাম। আজকে আমাদেরই আগের অভিজ্ঞতাকে সাক্ষী রেখে বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করব। পুরনো অতিথি আজকে 98 অতিথিরা আজকেও যোগ দিচ্ছেন, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিই। ডক্টর আক্তার মাহমুদ বিশ্বব্যাংকের প্রাক্তন প্রাইভেট সেক্টর লিড স্পেশালিস্ট, অধ্যাপক সৈয়দ হাশমি অধ্যাপনা ও সিগ্যাপের প্রাক্তন সিনিয়র অ্যাডভাইজার, অধ্যাপক মুস্তাফিজুর রহমান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো এবং অধ্যাপক মোকাদ্দেম আকাশ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগীয় প্রধান। অর্থনীতিবিদদের সামাজিক ভূমিকা কি? এটি কি শুধু একটি কেতাবি আলোচনা, নাকি এটি প্রেক্ষিত নির্ভর প্রাসঙ্গিকতার আলোচনা? ভূমিকার বিষয়ে অর্থনীতিবিদদের আগ্রহ বা কতটুকু জোরালো? 23 বছরের ব্যবধানে আমাদের চিন্তায় কোনো বড় মাপের পরিবর্তন এসছে কিনা, এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন জুমে এবং ফেসবুক লাইভে। সুযোগ পেলে আমরা অডিয়েন্সদের থেকেও প্রশ্ন নেব এবং সেগুলো আমরা আলোচনার মধ্যে আনার চেষ্টা করব। আলোচনা শুরু করি। 23 বছর আগে এই আলোচনাটা ডক্টর আক্তার মাহমুদের আগ্রহেই আলোচনাটা অনুষ্ঠিত হয়েছিল, তাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর আক্তার মাহমুদ, আপনি শুরু করেন যে এই যে অর্থনীতিবিদদের সামাজিক ভূমিকা, সেটাকে আমরা কিভাবে দেখব, সময়ের ব্যবধানে নতুন কি বিষয় সামনে এসছে, এগুলো নিয়ে আপনার আলোচনা শুরু করতে চাই। তার আগে কয়েকটি নিয়মাবলী বলি। আমরা যেহেতু ভার্চুয়াল আলোচনার একটা সুবিধা হচ্ছে, এটা এক নতুন ধরনের শৃঙ্খলা আমাদের উপর আরোপ করেছে। আমাদের সংক্ষিপ্ত হওয়া প্রয়োজন, প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন, পয়েন্ট আলোকেই আলোচনা করা দরকার। এবং আমি সেজন্য আমাদের প্যানেলিস্টদের বলছি, আমরা একাধিকবার আপনারা আসবেন, তবে একবারেই 5-6 মিনিটের মতো আমরা সময় নিব। তারপরে যাতে করে পুরো আলোচনাটা একটা রেকর্ড হচ্ছে, যদিও আমরা এক ধরনের আমরা যেটাকে বলি আড্ডা বলে একটা শব্দ আছে, সেটা তো অন্য অর্থে ব্যবহার হয়, কিন্তু ইন্টেলেকচুয়াল আড্ডা সেই ধরনের একটা আবহ, এই আবহের মধ্যেই আমরা আলোচনাটা করতে চাই। আক্তার, আপনি শুরু করেন। ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান। আমার খুব ভালো লাগছে যে 23 বছর পরে আমরা আবার এই 5 জন এই জানুয়ারি মাসেই, 98 সালে কিন্তু জানুয়ারি মাসেই আমরা সেই ভিডিও ডিসকাশনটি রেকর্ড করেছিলাম। তো অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, বিশেষ করে প্রযুক্তির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তখনকার দিনে ভিডিওতে এই ধরনের একটি ডিসকাশন আলোচনা ধারণ করে রাখতে গেলে আমাদের সবাইকে একটি ঘরে পাশাপাশি বসতে হতো। এখন সেটার প্রয়োজন নেই, আমি সুদূর আমেরিকা থেকে আপনাদের সাথে যোগ দিচ্ছি। আরেকটি জিনিস হচ্ছে যে এখন আর ক্যামেরার কোনো দরকার নেই, ক্যামেরাম্যানেরও দরকার নেই। প্রত্যেকের ল্যাপটপ, আইফোনে ক্যামেরা আছে, কিন্তু তখন ক্যামেরার পেছনেও একজনের দরকার ছিল। এবং আমি তাকে স্মরণ করি, আমার স্ত্রী রুমনি, সে অর্থনীতির ছাত্রী। তাকে আমি অনুরোধ করেছিলাম সেটি ধারণ করে রাখতে। তো অর্থনীতি ছাত্রী হিসেবে তো তার একটি ইন্টারেস্ট ছিল, কিন্তু প্রায় 2 ঘন্টা ধৈর্য ধরে
সেটি রেকর্ড করে রেখেছিল বলেই আমরা এখন এগুলো দেখতে পাচ্ছি। এই কথাটি আমি বলছি আরেকটি কারণে, সেটি হলো যে আমাদের দেশে কিন্তু একটি সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি খুব বলিষ্ঠভাবে। সেটি হচ্ছে ডকুমেন্টেশন এবং আর্কাইভিং। সেই সময় অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে, "তুমি এগুলো আ ধারণ করে রাখছো কেন?" আমি কিছু সাক্ষাৎকারও নিয়েছিলাম মানুষের। কেন করছি ওটা সুস্পষ্ট কোনো ধারণা বা পরিকল্পনা তখন ছিল না। আমার তাগিদটা ছিল যে ধরে রাখি, তারপর দেখা যাবে। তো তখন যে ধরে রেখেছিলাম এইজন্য এখন এতদিন পর এটি দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে আলোচনা করতে পারছি। তো যাই হোক, আমি মূল বিষয়টি আসি। যদিও প্রেক্ষিতের পরিবর্তন হয়েছে কিন্তু কিছু মৌলিক বিষয় বা অ্যাপ্রোচ এর বিষয় আমার মনে হয় এখনো অপরিবর্তিত। আমি সেইগুলো নিয়ে কিছুটা কথা বলব। তো আমাদের বিষয় হচ্ছে অর্থনীতিবিদের সামাজিক ভূমিকা। এই প্রশ্নের জবাব অনেকভাবে আমরা দিতে পারি। আমি একভাবে প্রস্তাবনা করছি। দেখা যাক অন্যরা কি বলেন। আমি বলছি যে সমাজের কিছু প্রত্যাশা থাকে অর্থনীতিবিদদের কাছ থেকে এবং সেই প্রত্যাশা পূরণ করাই হচ্ছে অর্থনীতিবিদের অন্যতম দায়িত্ব। এখন এখানে বলে রাখা ভালো যে অর্থনীতিবিদদের কিন্তু কয়েকটি পরিচয় আছে। অর্থনীতিবিদ সেটি একটি পরিচয়। কিন্তু সে শিক্ষক হতে পারে, কলেজের বা বিশ্ববিদ্যালয়ের। সে কোনো গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে পারে, প্রধান হতে পারে। সে সরকারি কর্মকর্তা হতে পারে এবং তাদেরকে তো অবশ্যই আমরা বুদ্ধিজীবী বলবো। আমরা আশা করি যে তারা সচেতন নাগরিক। অতএব সমাজের যে প্রত্যাশা অর্থনীতিবিদদের কাছ থেকে, তার কয়েকটি হবে তার অর্থনীতিবিদ হিসেবে যে ভূমিকা, স্রেফ অর্থনীতিবিদ হিসেবে। আর বাদবাকিটা হবে কিন্তু সে শিক্ষক, সে বুদ্ধিজীবী, সচেতন নাগরিক ইত্যাদি। তো এই বিভাজনটা একটু মনে রাখতে হবে। যদিও খুব কম্পার্টমেন্টালাইজ আমরা করতে পারি না, কিন্তু বোঝার স্বার্থে এইটুকু মনে রাখতে হবে যে কোন প্রত্যাশাটা হচ্ছে স্রেফ আমরা অর্থনীতিবিদ হিসেবে। তো আমি সেই জায়গাটাতেই জোর দিচ্ছি। এর মানে এই না যে অন্য প্রত্যাশাগুলোকে আমি লঘু করে দেখছি, মোটেই না। এটা জাস্ট বোঝার স্বচ্ছতার জন্য আমি সেইভাবে শুরু করছি। তো সমাজের কিন্তু অর্থনীতির বিষয়ে অনেক প্রত্যাশা থাকে। তারা হয়তো চাইবে যে অর্থনীতি প্রবৃদ্ধি হোক, দারিদ্র্য বিমোচন হোক, মুদ্রাস্ফীতি একটি সহনীয় পর্যায়ে থাক, কর্মসংস্থান হোক। তারা যে তাদের জীবন ধারণের জন্য যে পণ্যের দরকার সেগুলো সরবরাহ যাতে নিশ্চিত হোক, তাদের মান যাতে ভালো হয় ইত্যাদি অনেক প্রত্যাশা থাকে। এগুলোকে আমি বলছি অর্থনৈতিক প্রত্যাশা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা। এর বাইরে আরো অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে যেগুলোর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের কিন্তু সম্পর্ক আছে। যেমন তারা চাইতে পারে যে পরিবেশ যাতে নষ্ট না হয় এবং এর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডেরও একটি যোগাযোগ আছে, আমরা সেটি জানি। এখন এই অর্থনৈতিক যে প্রত্যাশাগুলো তাদের আছে, আমি বলবো যে অর্থনীতিবিদদের কাছ থেকে যে প্রত্যাশা সেগুলো তার সাথে সম্পর্কিত। তো মানেটা কি? তো অর্থনীতিবিদদের কোর কাজটি কি? আমি সেই কোর কাজটি আগে বলি, এরপরে আরো বিস্তৃত আলোচনা হতে পারে। আমি মনে করি এবং এটা অর্থনীতিবিদদের একদম প্রথম স্তবকেই আমরা যখন আমরা অর্থনীতি পড়তে আসি আমাদের এটা বলা হয় যে যেকোনো সমাজে সম্পদ কিন্তু সীমিত এবং একটি হাউস হোল্ডের ব্যাপারে একটি পরিবারের ব্যাপারেও যেমন সত্যি, দেশের বেলাও এটা সত্যি। এবং পৃথিবীর সবচাইতে ধনী দেশ, সবচাইতে ধনী পরিবার, তাদেরও কিন্তু সম্পদ অসীম না। তো সম্পদ যদি সীমিত হয়, সম্পদের সর্বোত্তম ব্যবহার কিভাবে হবে? আমরা সম্পদগুলোকে কোথায় ব্যবহার করব? বাংলাদেশের একজন ক্ষুদ্র কৃষককেও কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যে আমি এবছর ধান চাষ করব, না আমার জমিতে পাট চাষ হবে, নাকি আমি সবজি চাষের দিকে যাব। এই সিদ্ধান্ত কিন্তু প্রতিনিয়ত নেওয়া হচ্ছে এবং আমরা দেখি, আমরা যদি গত ২, ৩, ৪ দশকের কৃষি খাতে কি হয়েছে আমরা দেখি, আমরা দেখব যে বিভিন্ন সময় এই সিদ্ধান্তগুলো বিভিন্নভাবে নেওয়া হয়েছে। তো আমি মনে করি যে অর্থনীতিবিদদের প্রধান দায়িত্ব হচ্ছে যে এই যে সিদ্ধান্তগুলো বিভিন্ন ইকোনমিক অ্যাক্টর নিচ্ছে, যে আমার হাতে যে সম্পদ আছে আমি সেটি কিভাবে ব্যবহার করব। সেই সিদ্ধান্ত একটি পরিবারের পর্যায়ে হতে পারে, একটি ক্ষুদ্র কৃষকের পর্যায়ে হতে পারে, একটি বড় ব্যবসায়িক পর্যায়ে হতে পারে, এমনকি সরকারের পর্যায়ে হতে পারে। প্রতি বছর সরকার যখন বাজেট অ্যালোকেশন করেন, সরকারকে ঠিক করতে হয় আমি স্বাস্থ্য খাতে কতটুক দেব, অবকাঠামো খাতে কতটুক দেব, বা শিক্ষা খাতে কতটুক দেব। তো এই যে রিসোর্স অ্যালোকেশনের যে ব্যাপারটি, সেটি বোঝা আমাদের একটি দায়িত্ব। তো সমাজ আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে এই অর্থনৈতিক সিদ্ধান্তগুলি, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি কিভাবে হয়, এর পেছনে চালিকা শক্তি কি, এবং এগুলো একসাথে হয়ে যে প্রক্রিয়াগুলো সৃষ্টি হয়, যেটাকে আমি অর্থনৈতিক প্রক্রিয়া বলবো, সেই প্রক্রিয়াগুলো কি তাত্ত্বিকভাবে এবং এম্পেরিক্যালি তারা বুঝতে চায়।
এম্পেরিক্যালি মানে বাস্তবে কিভাবে হচ্ছে, অতীতে কিভাবে হয়েছে, ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। এম্পেরিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে পরিসংখ্যানের ভিত্তিতে একটি বিশ্লেষণ তারা চায়, এবং সেই বিশ্লেষণ থেকে আমরা যেটি জানবো সেটি কিন্তু তারা চায় যে আমরা সততার সাথে সবার সামনে তুলে ধরবো। এর পাশাপাশি আরো দু একটা প্রত্যাশা আছে। সরকার যদি আজকে কোনো একটি নীতি প্রণয়ন করে বা করার কথা বলে, সেই নীতির ইম্প্যাক্ট কি হবে সেটিও তারা অর্থনীতিবিদদের কাছ থেকে জানতে চায়, নীতিটি যদি অর্থনৈতিক নীতি হয়। কিংবা তাদের কোনো একটি সমস্যা আছে বা যে প্রত্যাশাগুলোর কথা বললাম, সেই প্রত্যাশাগুলো পূরণ করবার জন্য কি কি পন্থা থাকতে পারে। এবং এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সমাজ কি চায় সেটি ঠিক করবে কে? এটি এক অর্থে আমি বলবো সমাজ ঠিক করবে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে। এবং একটি এখানে মন্তব্য হতে পারে, একটি পজিশন হতে পারে যে অর্থনীতিবিদের এটি কাজ না সমাজকে বলা যে তোমাদের কি চাওয়া উচিত। অর্থনীতিবিদ সমাজের কাছ থেকে জানবে তারা কি চায়, এবং সেই চাহিদা পূরণের জন্য পন্থা কি কি আছে, অল্টারনেটিভস কি হতে পারে, সেগুলো তারা নির্মোহভাবে বিশ্লেষণ করে সেটি তারা উপস্থাপন করবে। এখন এখানে বিতর্ক হতে পারে, হয়তো আজকে আমাদের প্যানেলে আর যারা আছে তারা হয়তো বলতে পারে যে না, এখানে একটি নরমেটিভ ব্যাপারও আছে, আমাদের সমাজে কি চাওয়া উচিত সেটি সম্বন্ধে অর্থনীতিবিদের একটি বক্তব্য থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি অর্থনীতিবিদ হিসেবে বক্তব্য, নাকি একজন সচেতন নাগরিক হিসেবে আমি সেই বক্তব্য রাখছি। আমার মনে হয় এই প্রশ্নগুলো আপাতত রেখে আমি এখন আপাতত আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ ডাক্তার। একটা বিষয় অবশ্য থেকে যায় যে আপনি যেভাবে তুলে ধরলেন, অবশ্যই সেটা একটা বাস্তবতা, বাট অর্থনীতির খেলার মাঠটা কতটুকু সমান সবার জন্য, সেই একটা যে প্রি এক্সিস্টিং কোয়েশ্চেন, এটা কিন্তু কিছুটা সেইভাবে নিয়ামক হিসেবে কাজ করবে প্রত্যেকের জন্য অর্থনৈতিক ভাগ্য কিভাবে নির্ধারিত হচ্ছে। সো খেলার মাঠের বিষয়টাও আমি মনে করি যে আমি নিশ্চয় আপনিও স্বীকার করবেন যে এই খেলার মাঠের বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে অবশ্যই নিয়ে আসা দরকার। আমি পরবর্তী আমাদের আলোচকের কাছে যাওয়ার আগে আপনার স্ত্রীকে ধন্যবাদটা অফিসিয়ালি দিতে চাই যে উনি ৯৮ সালে রেকর্ড করার ফলে আজকে আমরা এটা করতে পারছি। ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে ধন্যবাদটা পৌঁছে দিবেন। এবারে আমি আমাদের প্রফেসর সৈয়দ হাশমি, অধ্যাপনা এবং নানা ক্ষেত্রে বিশেষজ্ঞের ভূমিকায় কাজ করেছেন। আপনার কি মনে হয় এই সামাজিক অর্থনীতিবিদের সামাজিক ভূমিকা, এটা কিভাবে দেখব, নাকি আমরা নিজেদেরকে একটু বেশি বড় করে দেখছি, একটা বড়ভাবে চিন্তা করার চেষ্টা নিচ্ছি? সৈয়দ হাশমি। ধন্যবাদ। প্রথমেই আমি শুরু করতে চাই অর্থনীতিবিদের যে সংজ্ঞা আক্তার মাহমুদ উপস্থাপন করেছেন, সেটা আমি মনে করি না সঠিক। উনি যে সংজ্ঞা দিয়েছেন সেটা সুস্পষ্টত একটা স্পেসিফিক প্যারাডাইমে, একটা নিও ক্লাসিক্যাল প্যারাডাইমের ভিত্তিতে সেই অর্থনীতির সংজ্ঞাটা আসে। তো অর্থনীতি অত্যন্ত সীমিত হিসাবে আসে, এটা স্কেরসিটি, সীমিত সম্পদ, আবার চয়েসেস, অল্টারনেটিভ চয়েসেস রয়েছে, কোন কিসের মাধ্যমে আমি ম্যাক্সিমাইজ করব আমার চাহিদাটা। এটা আমি মনে করি সঠিক না। আমরা চারজন যারা রয়েছি আমরা, এবং এমনকি ৬০ দশকের যারা অর্থনীতিবিদ ছিলেন, এই ৬০ দশক ৭০ দশক থেকে আমাদের অর্থনীতিবিদের যে ভূমিকাটা, ইনফ্যাক্ট অর্থনীতিবিদ শব্দটা হয়তো সঠিক হবে না, আমরা মোর সমাজবিজ্ঞানী, যেখানে আমরা স্পেশালাইজ করছি অর্থনীতির উপরে। আমরা কিন্তু একটা সূত্রে সবাই গাঁথা, সেই সূত্রটা হচ্ছে নট ম্যাক্সিমাইজেশন অফ মানে ইউটিলিটি ওর কস্ট মিনিমাইজেশন, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিসের ব্যাপারটা। এবং ৬০ দশকের অর্থনীতিবিদরাও যখন তাদের কাজ করেছে, অর্থনীতির উপরে কাজ করেছে, তারা শুধুমাত্র যে দুই প্রদেশে অসমতা তুলে ধরেছেন তা না, শুধুমাত্র যে ন্যাশনালিস্ট এজেন্ডাকে সমর্থন করার জন্য কাজ করেছেন তা না, তারা সেই সময়কার যে এক্সিস্টিং প্যারাডাইম ছিল, পাকিস্তানের অর্থনীতির উদ্দেশ্যই ছিল পুঁজিবাদের বিকাশ ঘটানো, সেই প্যারাডাইমকে তারা
তছনছ করে ভেঙে দিয়েছিল। তো সেই জন্য ওই একটা স্পেসিফিক প্যারাডাইমের মধ্যে থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হয় না, স্পেশালি আমরা যারা সামাজিক ন্যায় বিচারের সেই ভ্যালুজ দ্বারা আমরা প্রভাবিত। তো 60 দশকে তো ওই যে এজেন্ডার কথা বললাম, পুঁজিবাদের সীমাবদ্ধতা তুলে ধরা। 70 দশকে এবং আমাদের অনেকেই তার মধ্যে রয়েছেন, 70 দশকে আমাদের অনেকেই রয়েছে যারা ভিলেজ স্টাডিজ করেছে, মোড অফ প্রোডাকশনের ডিবেট করেছে, পভার্টি স্টাডিজ করেছে। এখানেও বিষয়টা কিন্তু সীমিত সম্পদ, চাহিদা এবং কি করে ম্যাক্সিমাইজ করা যায় তা না। মূল উদ্দেশ্যটা ছিল কাঠামোগত যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, ক্ষমতা কাঠামো, এবং সেইখানে যে ধরনের কনফ্লিক্টস, এবং এই কনফ্লিক্টসটাই ছিল মূল। সেখানে আমরা হারমোনি অফ ইন্টারেস্ট প্রভাবিত হইনি, সেটা ছিল একটা হারমোনি, এই ডিসহারমোনি। এবং ভেরি ইম্পর্টেন্টলি আমরা আইসোলেটেড ভাবে মার্কেটকে স্টাডি করিনি, আমরা ইন্টারকানেক্টেডনেসটা দেখেছি। মার্কেটের সাথে আইডিওলজির ইন্টারকানেক্টেডনেস, আইডিওলজির সাথে লজের ইন্টারকানেক্টেডনেস, লজের সাথে আমাদের যা বেসিক যে নলেজ বেসটা তার ইন্টারকানেক্টেডনেস, আমরা সবগুলো সমষ্টিগতভাবে আমরা কিন্তু দেখেছি। এই জন্য খুব ভেরি ক্লিয়ারলি আমরা রিজেক্ট করেছি ওই ধরনের ন্যারো নিও ক্লাসিক্যাল নোশনস অফ ইকোনমিক্স। এখানে অনেকেই বলেন, মনে করেন, যেখানে আমাদের চারজনের ভিন্নতাটা আমি আসছি, যে অর্থনীতি হচ্ছে একটা ভ্যালু ফ্রি সায়েন্স। আমরা সেটা মনে করি না, কারণ সুনির্দিষ্ট প্যারাডাইমে সুনির্দিষ্ট প্রশ্ন আসতে পারে। আর আমরা যে ধরনের প্রশ্ন নিয়ে আসি, সব সম্মুখীন হই সামাজিক ন্যায় বিচার, এটা সেই সীমিত প্যারাডাইমের মাধ্যমে উত্তর আসে না। এই জন্য পুরো বিষয়টা আমরা মার্কেট ইকোনমিক্স এবং মার্কেট প্যারাডাইম এবং নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স এর বাইরে আমরা প্রশ্ন পোজ করি, আমরা গবেষণা করি, আমরা উত্তরও খুঁজে বের করার চেষ্টা করি। এখানে অবশ্যই 60 দশক 70 দশকে যেরকম কিছু বিষয় উঠে এসেছে ক্ষমতা কাঠামোর ব্যাপারে, ইদানিং হয়তো মনে হতে পারে এই জায়গা থেকে আমরা কিছুটা দূরে সরে এসেছি, কিন্তু আমি মনে করি এখনো স্পেসিফিক সেক্টরসে, বিভিন্ন সেক্টরে সেই কন্টেস্টেশন গুলো রয়েছে। স্পেসিফিক সেক্টরস আর সাইটস অফ কন্টেস্টেশন, যেরকম লেবার মার্কেটে। লেবার মার্কেটের প্রশ্নটা অবশ্যই আমরা জানি আরএমজি সেক্টর অনেক কাজ করে ভালো হচ্ছে, দেশের অগ্রগতি হচ্ছে, কিন্তু সেখানে আমাদের একটা বড় প্রশ্ন যে শ্রমিকের বেতনটা, লিভিং ওয়েজেস এর জায়গাটা, সেখানে অবশ্যই ইট ইজ আ নেসেসারি কন্ডিশন যে এই সেক্টরটা গ্রো করবে। কিন্তু প্রশ্নটা আসছে কেন শ্রমিকদের লিভিং ওয়েজেস দেওয়া হচ্ছে না, কেন যারা আরএমজি সেক্টরের পরিচালনা করে তারা, যেটাকে আমি বলি প্রি ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশনটা করছেন, বেতন কত কম দিয়ে লাভ করা যায়, ইনস্টেড অফ ইভেন ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশন যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়িয়ে। আমাদের কাছে ওই ধরনের প্রশ্নগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রেও, সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে শুধু আমরা কতটুকু প্রোভাইড করব সে ব্যাপারটা তা না, কতটুকু সোশ্যাল প্রোটেকশন দিব, সেফটি নেট কতটুকু হবে শুধু তা না, জায়গাটা হচ্ছে কিভাবে গরিব মানুষ, মার্জিনালাইজ মানুষ সংঘবদ্ধ হয়ে আদায় করে নিতে পারে, বিকজ এটাও একটা কন্টেস্টেশনের জায়গা, একটা কনফ্লিক্টের জায়গা। অথবা জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশনে বাইরে থেকে অনেক কিছু বলা হয়, এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, কিন্তু সবটাকে সারফেস লেভেলে দেখা হচ্ছে যে কতটুকু আমরা মানে অর্থনৈতিক গুডস দিতে পারছি, আমরা মহিলাদের কতটুকু ঋণ দিতে পারছি, মহিলাদের জন্য কতটা সুযোগ সুবিধা করে দিতে পারছি। কিন্তু মূল জায়গাটা যদি সোশ্যাল জাস্টিসের জায়গাটা আসে, কাঠামোগত পরিবর্তনের জায়গাটা আসে, কাঠামোগত অত্যাচারের ইয়েটা আসে, তাহলে আসতে হবে যে কিভাবে সংঘবদ্ধ নারীরা যে সিস্টেমিক
অ্যাবিউজেস গুলো রয়েছে তাকে কনফ্রন্ট করতে হয়। সেখানে সংঘাতের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ছাড়া উপর থেকে দেয়াটা উড বি ভেরি লিমিটেড। এরকম যেমন এনভায়রনমেন্টও আসে, বিভিন্ন লেভেলে আমাদের আলাপগুলো করতে হবে। এবং শেষ করছি, উদ্দেশ্যটা দুটো কথা বলে শেষ করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি একটাই, কিভাবে আমরা একটা মানবিক সামাজিক ব্যবস্থা তৈরি করতে পারি। তবে এখানে একটু বলে নেওয়ার দরকার, ফাইনালি একটা ওয়ার্ড অফ কশন, অনেকেই বাম দিকে যারা রয়েছে খুব সহজেই এটা সাম্রাজ্যবাদ, এটা গ্লোবালাইজেশন, এটা নিউ লিবারালিজম, এক ধরনের অ্যানালিসিসের অভাব থেকে যায়, আমরা কন্ডেম করি। এখানে আমাদের রোল as economists or as social scientists or as intellectuals is to ensure যে আমরা ruthlessly, rigorously analysis গুলো করি। হ্যালো, হ্যাঁ, এখন শেষ করো হাসমি, শেষ করো। হ্যাঁ, ওই সবশেষ কথাটা যে রিগরাস অ্যানালিসিসের প্রয়োজন রয়েছে, এভিডেন্সের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র না এটা গ্লোবালাইজেশন কারণে হচ্ছে, এই ধরনের লেজিনেস আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এক অর্থে মনে হতে পারে যে দুই বিপরীত মেরু থেকে দুই ধরনের মন্তব্য শুনলাম। যদিও আক্তার মাহমুদ এন্ড সৈয়দ হাশমি প্রায় ডিনারে একত্রিত হয়, তো সেখানে সেটা কোনো সমস্যা তৈরি করে না, কারণ আলটিমেটলি আই থিঙ্ক একটু দৃষ্টিভঙ্গির অথবা উপস্থাপনের ভিন্নতা থাকলেও লার্জলি ইকোনমিক্সের, এই ইকোনমিস্টের রোল কি হওয়া উচিত এটার ব্যাপারে একটা সক্রিয় চিন্তার জাগ্রত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন। এটা আই থিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা এসছে। বাট পরবর্তী দুই প্যানেলকে আমি আবার ওই পথে না গিয়ে এখন আমরা 2021-এ চলে আসি। আমি মোস্তাফিজকে জিজ্ঞাসা করব, প্রফেসর মোস্তাফিজুর রহমান, যে 23 বছর পরে 2021-এ আমরা কি দেখছি? আমরা কি কিছু ভিন্নতা দেখছি? এই তাত্ত্বিক বুঝার বিষয় নয়, এই যে অর্থনীতিবিদের সামাজিক ভূমিকার বিবর্তনে কি বাস্তবতা দেখছেন বর্তমান প্রেক্ষিতে? অর্থনীতির প্রেক্ষিতটাও কতটুকু বদলে গেছে আপনার দৃষ্টিতে, কি দেখছেন মুস্তাফিজ? ধন্যবাদ। আজকে যে আলোচনাটি আমরা করছি এবং এই আলোচনা সংগঠিত করার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। 1998 সালের পরে 23 বছর পর আবার আমরা 5 জন একত্রিত হয়েছি এবং কিছুটা ফিরে দেখা, কিছুটা বর্তমান প্রেক্ষিত, কিছুটা সামনের দিকে তাকানো। জিল্লুর ভাই, আপনি ঠিকই বলেছেন যে এখন 2021 সালে আমরা কিভাবে দেখছি, কিন্তু আমার মনে হয় যে আমরা যখন আগেও আলোচনাটি করেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে 4টা পর্যায়ে আমাদের ভূমিকাটাকে আমি দেখি। একটা হলো যে এবং এটা কেবলমাত্র যে অর্থনীতি একটা সমাজ বিজ্ঞান এবং আমাদের এই জন্য সামাজিক দায়বদ্ধতা আছে সেটা কেবল না, আমি মনে করি যে যে কোনো প্রফেশনালেরই একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেই প্রেক্ষিত থেকে যদি আমি ধরি তাহলে আমি 4 ভাগে জিনিসটাকে দেখি। একটা হলো বিশেষজ্ঞ হিসাবে আমার একটা ভূমিকা আছে। দ্বিতীয়ত হলো যে এটা প্রফেশনাল একটা ভূমিকার কথা। দ্বিতীয় যেটা সেটা হলো যে পলিসি ইনফ্লুয়েন্সিং, এরকম একটা ভূমিকা আমার আছে। পলিসি অ্যাক্টিভিজম আরেকটা তৃতীয় পর্ব, এবং পলিটিক্যাল একটা ভূমিকা। 4 পর্বে এটাকে দেখা যেতে পারে। এখন এক একজন নিজের অ্যাম্বিশনটা এক এক জায়গায় হয়তো রাখতে পারেন। 98 সালে আমি 4টিই করব এরকম একটা হয়তো অ্যাম্বিশন আমার ছিল। সেটা গ্রামসীয় যে অর্গানিক ইন্টেলেকচুয়াল, যিনি নাকি নিজেকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবেও দেখেন এবং তার দায়বদ্ধতা আছে সমাজের কাছে যে তিনি রাজনৈতিক ভূমিকা পালন করে সে পরিবর্তনে তিনি থাকবেন। সেদিক থেকে আমি বলবো যে আপনি 2021-এর যেটা বলেছিলেন, আমার অ্যাম্বিশন লেভেল এখন অনেক আরো নিচে। আমি এখন আর 4 পর্বে নিজেকে দেখি না, আমি মোটামুটি ভাবে দেখি যে হয়তো 2.5 পর্বে। হ্যাঁ, আমি প্রফেশনাল হিসাবে নিজের অবদান সেটাকে আমি দেখি। আমি নীতি প্রভাবক হিসাবে আমার অবদানকে দেখি। সো প্রফেশনাল এবং পলিসি ইনফ্লুয়েন্সিং।
এবং কিছুটা পলিসি অ্যাক্টিভিজম এই হিসাবে হয়তো দেখি। কিন্তু আমার মনে হয় যে গ্রামসিও যদি আমি পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে যদি ধরি, তাহলে আসলে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখারও বোধহয় দরকার আছে। কিন্তু সেটা এখন যে নাই, এটার একটা বড় কারণ হলো আমার মনে হয় যে, যেটা নাকি হাশমি ভাই বলছিলেন যে 60-এর দশকে তখন একটা চাহিদারও একটা দিক ছিল। এখন আমার কাছে মনে হয় যে এভিডেন্স বেসড পলিসি মেকিং এবং সেটার একটা যে সামাজিক একটা যে চাহিদা, এটা নীতি নির্ধারকদের কাছ থেকে সেরকম ভাবে আমি সেটা এখন কম অনুভূত হয়। সুতরাং সেটা একটা 2021 সালে যখন আমি দেখি, সুতরাং আমার ভূমিকাটাকে আমি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবেই দেখি। কিন্তু সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রিয়েক্টিভ না হয়ে আরো প্রোয়েক্টিভ হওয়ার কিছু সুযোগ আছে, যেটা আমি দেখি যে 2021 সালে সেটা আমরা করার চেষ্টা করছি। এবং সেখানে আমি দেখি যে এন্টিসিপেট করা, যেটা নাকি হাশমি ভাই বলছিলেন যে আমরা সমাজে যে প্রবণতাগুলিকে দেখি সেটাকে ছাড়িয়ে এটার অন্তর্নিহিত কিছু প্রবণতা আমরা বের করতে পারি কিনা। যেমন যখন আমরা বলি, এবং আক্তারের কথারও প্রসঙ্গে আমি এটা নিয়ে আসতে পারি, যখন আমরা বলি যে আমাদের 2010 খানা জরিপ এবং 2016 খানা জরিপের মধ্যে টপ 5% এবং বটম 5%-এর যে পার্থক্য আয়ের, সেটা 23 গুণ থেকে বেড়ে 121 গুণ হয়ে গেছে। আমি কিন্তু সমাজকে একটা পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছি যে সমাজে বৈষম্য বাড়ছে, আয় বৈষম্য বাড়ছে, ভোগ বৈষম্য বাড়ছে, সম্পদ বৈষম্য বাড়ছে, এবং একটা সচেতনতার একটা দিক আমি তখন কিন্তু তাকে কিন্তু দিচ্ছি। আমার মনে হয় যে এই ভূমিকাগুলি এখন আমাদের অর্থনীতিবিদরা তাদের বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সমাজের কাছে অনেক নিয়ে আসতে পেরেছেন। দ্বিতীয় সেটা হলো যে এটাও আমি দেখি যে আমাদের অর্থনীতিবিদরা এটাও বুঝতে পেরেছেন, যেটা 98 সালে ওই যে পলিটিক্যাল একটা অ্যাক্টিভিজম ইত্যাদির অনেক আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকে বের হয়ে এসে সেটা হলো যে দেশ মানে কেবলমাত্র সরকার না, নন স্টেট অ্যাক্টরস, গ্রাসরুটস অর্গানাইজেশন, এরাও কিন্তু একটা বড় অংশ, এবং গত 23 বছরে এদের অর্থনীতিতে ভূমিকা অনেক কিন্তু বেড়েছে, ব্যক্তিখাত। হ্যাঁ, তো সেই জায়গাটাতেও আমি দেখি যে একটা বড় একটা স্পেস ক্রিয়েটেড হয়েছে, যেখানে অর্থনীতিবিদরা বিভিন্নভাবে তাদের সাথে একটা মিথস্ক্রিয়াতে জড়িত, তাদের সাথে ইন্টারাকশন করছেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছেন, বক্তব্য রাখছেন। জিল্লুর ভাই, আপনিও চট্টগ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছেন। আমরা আমাদের সিপিডির পক্ষ থেকে গ্রাসরুটে যে পাবলিক সার্ভিস ডেলিভারিতে কিভাবে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি বাড়ানো যায়, সেই জন্য আমরা গ্রাসরুটস অর্গানাইজেশনের সাথে বিভিন্ন কাজ করছি। সুতরাং বিভিন্নভাবে বিভিন্ন কাজ কিন্তু এখানে হচ্ছে। সুতরাং 98-এর প্রেক্ষিত থেকে 21-এর প্রেক্ষিতে কোনো কোনো ক্ষেত্রে আমি দেখি যে ওই যে স্পেসটা, সেই ডিমান্ডের স্পেসটা সংকুচিত কিছুটা, কিন্তু আমাদের নিজেদের সক্রিয়তার দিক থেকে কিন্তু আমরা অনেক প্ল্যাটফর্ম বের করেছি, যেসব প্ল্যাটফর্মে আমরা আমাদের ভূমিকা রাখছি এবং পাওয়ারফুল অ্যান্টিসিপেটরি বিভিন্ন ধরনের মেসেজ আমরা ট্রান্সমিট করছি। তো সেদিক থেকে এটা ইতিবাচক। হ্যাঁ, অনেক ধন্যবাদ মুস্তাফিজ। এবং প্রেক্ষিতটা আসলে নানাভাবে বোঝার বিষয় আছে। প্রেক্ষিত 98-এর প্রেক্ষিতের তুলনায়, অ্যাজ ইউ মেনশন, যে অ্যাক্টার্স অনেক বেড়ে গেছে, অ্যাকশন স্পেসেস গুলো নানাভাবে চিন্তা করার সুযোগটাও বেড়েছে, এবং হয়তো আমরা করছিও। একটা প্রশ্ন, ওই যে 4টা যে ভূমিকার কথা মুস্তাফিজ বললেন, যে বিশেষজ্ঞ, পলিসি ইনফ্লুয়েন্সিং, পলিসি অ্যাক্টিভিজম এবং পলিটিক্যাল রোল, ওই ফ্লোর থেকে একজন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন যে আরেকটা রোল আছে, এবং সেটা সূত্র ধরে আকাশের কাছে আসবো। সেটা হচ্ছে দি এডুকেশনাল রোল। মানে ইকোনমিস্টের একটা এডুকেশনাল রোলও থাকতে পারে, পার্টিকুলারলি ইন দি সেন্স অফ মানে লোকজনকে থ্রু দি মিডিয়াম অফ এডুকেশন করা। সো এখন আমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অর্থনীতির। আকাশ, ইয়োর টেক, এই যে থ্যাংক ইউ। আমরা আপনি কোথায় তো আছি? আমাকে সূত্র ধরিয়ে দিয়েছেন এডুকেশন এবং পরিচয় দিয়েছেন এডুকেশনের লাইনে, কিন্তু আমি ওই ট্র্যাপে পড়বো না। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মানে অর্থনীতিকে আমরা কিভাবে দেখব? অর্থনীতিকে একটা শাস্ত্র, একটা ডিসিপ্লিন, তার একটা স্পেশাল সাবজেক্ট আছে যেটা নিয়ে সে অধ্যয়ন করে এবং লজ, ট্রুথস এগুলো বার করে। যদি আমরা এটাকে ওইভাবে দেখি, অ্যাজ এ সায়েন্স যদি দেখি, তাহলে এটার ডেফিনিশন আক্তার মাহমুদ যেটা দিয়ে শুরু করেছে, একটা ইটার্নাল ডেফিনিশন, ওই রকম একটা ডেফিনিশন হতে পারে। এবং তখন অর্থনীতি খুব ন্যারোলি ডিফাইন্ড হবে যে ইট ইজ এ টেকনিক, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, যে সবসময় একটা প্রবলেম নিয়ে ডিল করছে, যে অসীম চাহিদা, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, আছে অল্প, আমি কিভাবে এটাকে বেস্ট ইউজ করব। তাহলে এটা একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স। একটা খুব সুন্দর ছোট্ট বই আছে একেশনের, ইকোনমিক্স অ্যান্ড এথিক্স, একটা গ্রিন বুক, ওইটা আমি পড়ছিলাম। তো ওখানে কিন্তু এই ডিবেটটা সলভ করেছেন উনি এইভাবে, যে অর্থনীতি ক্যানট বি সেপারেটেড ফ্রম নর্মেটিভ জাজমেন্ট। কারণ অর্থনীতিতে একটা আছে যে আমি কি, হোয়াট ইজ টু বি প্রডিউসড, আমি কি গান তৈরি করব না বাটার তৈরি করব। এখন ফর হুম টু বি প্রডিউসড, আমি কি সমাজের সংখ্যাগরিষ্ঠের জন্য তৈরি করব না সংখ্যালঘিষ্ঠের জন্য তৈরি করব। আর আরেকটা আছে হাউ টু বি প্রডিউসড। তিনটা প্রশ্ন তো তিন রকম, সুতরাং তিন রকম প্রশ্নের উত্তর শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস এবং অঙ্ক দিয়ে করা যাবে না, আমাকে যেতেই হবে মানুষের কাছে। এবং আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, যে খেলার মাঠটা সমান যদি না থাকে, খেলার মাঠটাই যদি অসমান থাকে, তাহলে এখানে ডিফারেন্ট ডিমান্ডস, ডিফারেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলো থাকবে, এবং এগুলোর মধ্যে আপনাকে একটা জাজমেন্টে যেতে হবে। বিশেষ করে ওয়েলফেয়ার ইকোনমিক্সে যখন আমরা যাব, যখন সোশ্যাল জাস্টিসের ইকোনমিক্সে যাব, ডিস্ট্রিবিউশনাল ইকোনমিক্সে যখন যাব, তখন কিন্তু, এবং ট্রেড অফ এবং নানা রকম অপরচুনিটি কস্টে যখন যাব, তখন অর্থনীতি আমাকে নিয়ে মানে টেকনিক্যাল ন্যারো ইকোনমিক্সই আমাকে নিয়ে যাবে নরমেটিভ ফিল্ডে। এখন অর্থনীতিবিদদের রোল কি হবে? আমি যদি বলি যে আই উইল জাস্ট বি এ টিচার অফ ইকোনমিক্স, তাহলে আমাকে খালি এই কথাগুলো বললেই হবে, যে অর্থনীতির একটা ব্রাঞ্চ হলো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, সেখানে কতগুলো টেকনিক আছে, সেগুলো আমরা শেখাবো। অপরচুনিটি কস্ট কি, ডিমান্ড কি, সাপ্লাই কি, কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি, টেকনিক অফ থিঙ্কিং আমরা শেখাবো। এক সময় জন ম্যানিয়েট কেইনসও তাই বলেছিল, যে ইকোনমিক্স ইজ এ টেকনিক অফ থিঙ্কিং। এখন সেইটাই শিখাবো তাহলে, এবং সেটা শিখালে আমার কর্তব্য শেষ হয়ে গেল। আর আরেকটা হলো যে টেকনিক অফ থিঙ্কিং দিয়ে আমি ট্রুথটা ডিরাইভ করলাম, কিন্তু ওই ট্রুথটা বিটার ট্রুথ না সুইট ট্রুথ, নাকি এটা বিটার ফর সামবডি, সুইট ফর সাম আদার পারসন, এই ডিবেটে গেলে পরে একটা এথিক্যাল পজিশনের কোশ্চেন অ্যাভয়েড করা যাবে না। এবং অর্থনীতিবিদদের ওই জায়গায় যদি কোনো ভূমিকা, সে ইট ইজ হিজ চয়েস, আই ক্যানট ফোর্স হিম। বা আমি এটাও বলছি না যে ওই আগেরটা একদম কোনো দরকার নেই। আমি বড় বড় স্বপ্ন দেখলাম, বড় বড় ভালো জিনিস বললাম, বড় বড় কাজ করার কথা বললাম, হাউ টু লিড এ গুড লাইফ বলে দিলাম, কিন্তু তার কোনো মানে মেটেরিয়াল বেসিস নাই, ইন দ্য সেন্স যে কোনো সোশ্যাল গ্রুপ নাই যে তার লাইফ এক্সপিরিয়েন্স থেকেই বুঝতে পারছে যে এটা ভালো, নট বই থেকে। সেরকম যদি না হয়, তাহলে ওই অ্যানালাইসিসটা, তার মানে হাশমি যেটা লাস্টে বলছিলেন, যে রিগরাস অ্যানালাইসিস উইথ এথিক্যাল জাজমেন্ট অ্যান্ড এথিক্যাল পজিশন অ্যান্ড কমিটমেন্ট, এই দুটোর মিলন ঘটানোই হলো একটা ভালো, আমার মতে যে মিলন ঘটাতে হবে। এখন কে কিভাবে ঘটাবে, কতটুকু ঘটাবে, কোন জায়গায় গিয়ে থেমে যাবে, কারণ এটা ঘটাতে গেলে রিস্ক আছে। খেলার মাঠের অসমতা দূর করার চিন্তা যদি আমরা করি, তাহলে যারা অসমতা প্রোটেক্ট করে রাখতে চায়, তারা আমাদেরকে কখনো টলারেট করবে না। এবং আগের সঙ্গে প্রবলেমটা এই, যে আগের যে আমাদের জেনারেশন ছিল, তারা খেলার মাঠের অসমতা দূর করার জন্য কমিটেড ছিল, রিস্ক নিয়েছিল, এবং তারা সফলও হয়েছিল, এবং তাদের সামনে কনফিডেন্স লিমিটটা অনেক হাই ছিল। কিন্তু এখন আমরা অত সচেতন, মানে আমরা যারা অর্থনীতিবিদ, তাদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছি, এক একজন এক এক লাইনে চিন্তা করছি,
এবং আমরা নিজেরাও শিওর নই যে উই আর কারেক্ট, কারণ আমাদের রিগোরাস অ্যানালাইসিসটা এখনো ইনকমপ্লিট রয়ে গেছে এবং পৃথিবীতে নানা পথেই একটা কতগুলো বিষয়ে আমাদের জেনারেল এগ্রিমেন্ট হয়ে গেছে, যেমন এসডিজি। হ্যাঁ, এসডিজিতে যেই 16টা না 18টা গোল, এগুলো হয়তো আমরা সবাই এগ্রি করব, কিন্তু এগুলো কি পথে বাংলাদেশের কংক্রিট কনটেক্সটে আদায় করা যাবে সেটা নিয়ে আমরা কিন্তু বিভক্ত। এবং সেই জন্য এখানে একটা মনে হয় আমার যে আমি ওটাকেও রিগরাস অ্যানালাইসিস অ্যান্ড মানে সাবস্টেন্সিয়ালি প্রুভেবল ট্রুথ, সেটা যেমন দরকার আছে, তেমনি ট্রুথ ফর ট্রুথ সেক না, ট্রুথ ফর চেঞ্জিং দ্য এক্সিস্টিং রিয়েলিটি, অর অ্যাটলিস্ট অ্যাজ এ গাইডেন্স ফর চেঞ্জিং দ্য এক্সিস্টিং রিয়েলিটি, সেই জায়গায় আমাদের যেতে হবে। অনেক ধন্যবাদ আকাশ। তবে একটু পুশ করতে চাই, উত্তরটার এই মুহূর্তে দরকার নেই। আমি এডুকেশনাল রোলটার গুরুত্বটা আমার মনে হয় আমাদের ডিভ্যালু করার কোনো স্কোপ নেই। এই অর্থে যে আপনি যেই বইটা কোট করেছেন অমর্ত্য সেন, উনি তো আসলে একটা বই লিখেছেন এডুকেশনাল, তার জন্য আপনি কোট করতে পারলেন, এবং উনি ওই বইয়ের মাধ্যমে আপনাকে এবং আমাদের অনেককে হয়তো প্রভাবিত করেছেন। তার মানে হচ্ছে এডুকেশনাল রোলটা ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। বাংলাদেশে কি এটা একটা, বর্তমানে আমরা একটা কি ক্রাইসিস দেখছি, যে যেমন কোয়ালিটি টেক্সট বুকস, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান। সো আমার মনে হচ্ছে যে আমাদের ফ্লোর থেকে যে প্রশ্নটা এসেছিল ওটা অত্যন্ত প্রাসঙ্গিক, যেগুলোর পাশাপাশি এডুকেশনাল রোলটা নিড নট বি, এডুকেশনাল রোল মানেই যে একজন ওই লিমিটেড কিছুর মধ্যে বিচরণ করে তার দায়িত্ব ছেড়ে দিল তা নয়। সে ওই অমর্ত্য সেন যেমন করেছেন ওই ধরনের মেধা না হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে বাস্তবতা কি তা তুলে ধরার দৃষ্টিভঙ্গিগুলো, এবং আপনি যেগুলো বললেন যে সোশ্যাল জাস্টিসের সাথে এফিসিয়েন্সির মিশ্রণটা কেমন করে হবে, কারণ আপনি তো বললেন যে আসলে এগুলোর সহজ উত্তর নাই। তার মানে পরিশ্রমের মাধ্যমে কিন্তু উত্তরগুলো খুঁজতে হবে, উত্তর খোঁজার পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই। এটা আমার আশা করি সবাই আমরা প্যানেলিস্টরা সবাই স্বীকার করব। সো এডুকেশনাল রোলটা আমি মুস্তাফিজের লিস্টের মধ্যে 4টার সাথে এটাও অ্যাড করতে চাই, যে এডুকেশনাল রোলটা ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুস্তাফিজ কি আপনি রিসার্চ ওই তো রিসার্চ ওর মধ্যে ধরে নিচ্ছে। ইনফ্যাক্ট রিসার্চ যে আমরা আলাদা করে বলতে হচ্ছে, এটা বাংলাদেশের একটা বৈশিষ্ট্য, সেটা একটা দুঃখজনক বৈশিষ্ট্য হিসেবে বলতে হচ্ছে। মুস্তাফিজ আপনি বলেন। আমার মনে হয় যে আমি দ্বিতীয় যেটা আর কি বলছিলাম যে পাবলিক ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, এই পাবলিক ইন্টেলেকচুয়ালের ভেতরে কিন্তু এডুকেশনাল রোলটা চলে আসে। মানে এডুকেশনাল রোলটা শুধু আমি ধরেন যে একটা এটাকে ন্যারো ভাবে দেখা যায় যে আমি ক্লাসে কি তাকে মানসম্মত শিক্ষা দিতে পারছি কিনা, এটা একটা দায়িত্ব তো থাকি, কিন্তু তারপরও আমি বলবো যে পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে যে এডুকেশনাল রোলটা, এই পাবলিক ইন্টেলেকচুয়ালের রোলটাই হলো কিন্তু এডুকেশনের, দ্যাটস হাউ ইউ ব্রিং চেঞ্জেস। এবং এই যে ভলটেয়ারের একটা কথা আছে যে নাথিং ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। এই যে টাইম হ্যাজ কাম, এটা কিন্তু হয় হলো যে পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি মানুষের চিন্তাকে একটা দিকে তিনি সেটাকে প্রভাবান্বিত করেন, এবং সেই এডুকেশনাল রোলটা কিন্তু তখন সমাজে তখন একটা অপ্রতিরোধ্য একটা আইডিয়া হিসাবে তখন এটা চলে আসে। সো আমি কিন্তু সাবজিউম করেছি যে পাবলিক ইন্টেলেকচুয়ালের রোলটাই হলো এডুকেশনাল রোল, কিন্তু এটাকে আরো ডিস্টিংক্ট ভাবেও করা যেতে পারে, সেটা আমি অস্বীকার করি না। থ্যাংক ইউ। ধন্যবাদ মুস্তাফিজ, ধন্যবাদ। তবে আমরা নিজেরা আলোচনা করছি, 98তে একটা সুবিধা ছিল, ওখানে আক্তারের স্ত্রী হয়তো রেকর্ড করছিলেন, কিন্তু আমাদের আর কেউ ডিস্টার্ব করার মতো ছিল না, মানে তাদের ইন্টারভিন করার। আজকে কিন্তু আমরা একটা ভার্চুয়াল আলোচনা, এবং অনেকে ফেসবুকে এবং জুমের মাধ্যমে জড়িত আছেন, এবং তারা আমাদের এক অর্থে আমাদের এই আলোচনা আমরা কতটুকু প্রাসঙ্গিকভাবে করছি, কতটুকু আমরা এক অর্থে ভ্যালু এডিশন করছি বর্তমান প্রেক্ষিতে, সেগুলো নিয়ে প্রশ্ন থেকে যায়। এবং ইনফ্যাক্ট ওই বিষয় ধরে এখন আমি একটি প্রশ্নের সুযোগ দিতে চাচ্ছি। আমাদের সাথে যোগ দিয়েছেন প্রফেসর রেহমান সোবান। উনি আমাদের এই প্রজন্মকে, আমাদেরকে হয়তো একটা প্রশ্ন করবেন। প্রফেসর রেহমান সোবান, স্যার প্লিজ গো হেড এন্ড
make your observation or question, whatever it is. Unmute. Professor Rehman Subhan. Can you hear me? Yes, we can hear you, sir. Acha. I'm finding this too academic a discussion. After all, if you are talking about the social role of the economist, you are talking about the social role of the economist in Bangladesh. And that is the more relevant discussion. I mean, if you want to have an abstract discussion, I will meet you in Harvard for that discussion. But if you are sitting around here, you should be looking at what roles the economists played, what role you have played as you were going along in your careers, and what role are you playing or not playing today or should be playing today. That is the relevant point. Because remember, economics is simply a discipline, like engineering. Engineers can, as I said, build homes for the poor, they can build skyscrapers for the rich. That is their social responsibility or their social role. So correspondingly, it's a question of whose services are you going to use your discipline? And that is the relevant point. And are economists doing that today in the way that it was once done, and for some reason now has gone into retreat? We now have a challenge in front of us. We have to rise to the challenge. I would ask that, yes, we are talking এখন আমরা আগে কিছুটা as Professor Rehman Subhan rightly observed, we were discussing the subject in a slightly abstract manner perhaps, and there was like to set the ball rolling, perhaps we have now gone through, we have dispensed with our understanding of the range of positions that ideally the economists can play. But now let's come back to realities, meaning actual realities such as Bangladesh in 2021. What is the role of economists? Do you feel, we have to be honest in terms of our answers. Do we feel that we are playing a role? We do not need to be over defensive either here. If we feel that yes, there is a more difficult, and I would, to start off the discussion, I would mention that in a sort of the overarching difference in the contextual difference of Bangladesh 2021 compared to Bangladesh 1998 or Bangladesh in the 60s, is there a contextually, significant difference in terms of, for example, the opportunity for effective discussions, or have the economists retreated into their private agendas and really basically, in a way, chosen safer grounds in which to play their roles? Or are they playing roles which actually have new meanings, which were perhaps not understood which were not called for in the earlier context, like Mustafiz mentioned, that non-state actors, their role, bring that within the society. Ekhane I want to bring in Akhtar Mahmood first, in the sense that, if you remember in 98, you mentioned that private sector was just beginning to play its role at the end of the 90s in a biggish manner. What is the role? Where do you see the private sector now? Secondly, is the state economy interface, is there some qualitative difference in which economists need to now really, in a way, bring their arsenal of analysis and their motivation and their quest to become public intellectuals to the fore? Akhtar ke diye shuru kori, and then let's see whether we can really satisfy Professor Subhan for his question. Akhtar. ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলে নিই, আমাদের যেহেতু সবারই সময় সীমিত, আমরা কোনো প্রশ্নেরই পূর্ণাঙ্গ জবাব দিতে পারবো না। অতএব আমরা
কোনো একটি অ্যাঙ্গেল বাছাই করে এটি বলছি। আপনি এই প্রশ্নটি আবার দুদিন পরে আমাকে করলে আমি হয়তো অন্য অ্যাঙ্গেলে কথা বলবো, কিন্তু দুটি জিনিস আগে একটু খোলাসা করে দিই। যেহেতু আজকে একটি প্যানেলে আমাদের আলোচনা হচ্ছে, প্যানেলে একটু বিতর্ক হতেই পারে এবং অনেক সময় আমরা তর্কের খাতিরেও কিন্তু আমি বা অন্য কেউ কোনো একটি পজিশন নিতে পারি, যেটি আমি নিজে হয়তো পরে সেই পজিশনটি আমি আবার খণ্ডনও করতে পারি। তো আমি আজকে শুরুতেই যেভাবে অর্থনীতির একটি ন্যারো ডেফিনেশন দিয়েছিলাম বা অর্থনীতিবিদদের, এটি ইচ্ছা করে দিয়েছি, কারণ ওই জিনিসটি আমি টেবিলে রাখতে চাই। এর মানে এই না যে অর্থনীতির যে বিস্তৃত অঙ্গন আছে বা অর্থনীতিবিদদের যে বিস্তৃত অঙ্গনে কাজ করবার দরকার আছে, এটা আমি অস্বীকার করছি না। আমি এক অর্থে বলবো যে ডক্টর হাশমি এবং আমি একই দালানের কথা বলছি, আমি ভিত্তির কথা বলছিলাম, যে ভিত্তিটি আমি একভাবে সংজ্ঞায়িত করেছি এবং মনে করি যে ভিত্তিটি শক্তিশালী হলে আমরা একতলা, দোতলা, পাঁচতলা, ছতলা অনেক তালা আমরা যোগ দিতে পারবো। এই কথাটা আমি বলে রাখি। আরেকটি আমি বলবো আপনার প্রশ্নের জবাবে আসার আগে, এই যে টু ইকোনমিক থিওরি, প্রফেসর রেমান সোমান এখানে আছেন, আমি জানি না অধ্যাপক নুরুল ইসলাম আছেন কিনা। এই যে টু ইকোনমিক থিওরি যেটি 50-এর দশকে প্রথম উপস্থাপন করা হয়েছিল, আমাদের অনেকের একটি ভুল ধারণা আছে। আমরা মনে করি যে এটা পুরোপুরি অর্থনৈতিক বৈষম্যের তত্ত্ব ছিল, সেটা কিন্তু না। তার সাথে একটি সম্পর্ক ছিল, কিন্তু টু ইকোনমিক থিওরি কিন্তু একেবারে অর্থনৈতিক তত্ত্বের থেকে এটি এসেছিল। অর্থাৎ এই যে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, এই দুটো অংশ পাকিস্তানের, তারা যেহেতু জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে পাশাপাশি নেই, অতএব অর্থনীতির একটি তত্ত্ব যেটি ওই সময় পাকিস্তান এস্টাবলিশমেন্ট, যেটির ভিত্তিতে সম্পদের অসম বন্টনকে জাস্টিফাই করছিলেন, যে ট্রিকল ডাউন ইফেক্ট, যে পশ্চিম পাকিস্তানে উন্নতি হলে তার একটি ট্রিকল ডাউন ইফেক্ট পূর্ব পাকিস্তানে হবে। অতএব আপাতত আমরা পশ্চিম পাকিস্তানে সম্পদ বেশি দেই, কারণ সেখানে সম্পদের অ্যাবজর্পশনটা ভালো হবে এবং ট্রিকল ডাউন হবে। বাংলাদেশি অর্থনীতিবিদরা এটা দেখিয়েছিলেন যে না, এই যে একটা ফারাক আছে, জিওগ্রাফিক ফারাক, যে কারণে মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন অতটা ভালো হবে না, অতএব ট্রিকল ডাউন ইফেক্টটি কাজ করবে না। এটা কিন্তু পিওরলি অর্থনৈতিক তত্ত্বের ব্যাপার। কিন্তু এর সাথে বড় প্রশ্নটি ছিল অর্থনৈতিক বৈষম্যের প্রশ্ন, সামাজিক অসাম্যের প্রশ্নগুলো ছিল, কিন্তু শুরুটা কিন্তু হয়েছিল একটি অর্থনৈতিক তত্ত্ব থেকে। এটা মনে রাখা দরকার। এই জন্য আমি বারবার বলছি যে ওই ভিত্তিটি যদি শক্তিশালী হয়, আমরা কিন্তু বিরাট দালান তৈরি করতে পারবো। আপনার প্রশ্নে এখন আসি। প্রেক্ষিতের একটি বড় পরিবর্তন হচ্ছে যে হ্যাঁ, বেসরকারি খাতের যে ভূমিকা, সেটি এখন অনেক বিস্তৃত হয়ে গেছে। 98 সালে আমরা আভাস পাচ্ছিলাম, আমরা গার্মেন্ট শিল্পের বিকাশ দেখতে পাচ্ছিলাম, আভাস পাচ্ছিলাম। তখন কিছু কিছু বিষয় আমরা আলোচনা করতাম। আমি নিজেও কাজ করেছি অধ্যাপক রেহমান সোমান সাহেবের সাথে। এই যে ঋণ নিয়ে ঋণ ফেরত দেওয়া হচ্ছে না, সেগুলো নিয়ে আলোচনা হতো। প্রাইভেটাইজেশনের ইম্প্যাক্ট কি হয়েছে, ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রির পারফরমেন্স কি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হতো। এক অর্থে দুঃখজনক যে সেই আলোচনাগুলো এখনো করতে হচ্ছে। ঋণ পরিশোধিত হচ্ছে না, নন রিপেমেন্ট লোন, আমি তখন কখনোই আশা করিনি যে 30-40 বছর পরে এগুলো নিয়ে এখনো আলোচনা হবে, হচ্ছে। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে যে বেসরকারি খাতের বিরাট একটি বিকাশ হয়েছে। এখন আমি আবার একটি উদাহরণ দিয়েই বলবো। একটি প্রশ্ন হচ্ছে যে বেসরকারি খাত ব্যবসায়ীরা, তারা তো মুনাফার তাড়নায় তারা কাজ করবে, এটা আমাদের মেনে নিতেই হবে। তাদের মূল ইনসেন্টিভ হচ্ছে মুনাফা। পাবলিক পলিসির কাজ হচ্ছে যে একজন তার মুনাফার তাড়নায় সে কাজ করছে, তার দ্বারা সে মোটিভেটেড হচ্ছে, কিন্তু আমরা তার কর্মকাণ্ডকে পাবলিক পলিসির দ্বারা আমরা কিভাবে নিয়ন্ত্রিত করতে পারি বা স্টিয়ার করতে পারি, যে সে মুনাফার জন্যই কাজ করবে, কিন্তু সেই কাজের আউটকাম গুলো আমাদের সমাজের দিক থেকে আমরা যেটা চাচ্ছি, সেটা যেটাই হোক না কেন, আমরা যে জিনিসটি চাচ্ছি সেই দিকে অ্যালাইন যাতে হয়, এটা হচ্ছে পাবলিক পলিসির দায়িত্ব। এবং সেইখানে আমাদের অর্থনীতিবিদদের একটি প্রধান ভূমিকা হবে, যেটা আমি আগে বলিনি, সেটা হচ্ছে এই যে ইনসেন্টিভ, মানুষের ইনসেন্টিভ কিভাবে কাজ করে। এটি আমার মনে হয় যত প্রফেশন আছে তার মধ্যে অর্থনীতিবিদ এবং হয়তোবা সাইকোলজিস্ট, এই দুটি প্রফেশন সবচেয়ে ভালো বলতে পারবে যে মানুষের ইনসেন্টিভ কিভাবে কাজ করে। অতএব এখন আমি যদি চাই যে আমাদের ব্যবসা খাত একভাবে তাদের কর্মকাণ্ড করুক, তাহলে আমাদের দেখতে হবে যে ইনসেন্টিভ গুলো কি আছে এবং সেই ইনসেন্টিভ গুলো আমরা ম্যানিপুলেট করতে পারি কিনা পাবলিক পলিসির মাধ্যমে। এটি হচ্ছে একটি দিক। কিন্তু তারপর আমি বলবো যে রেগুলেশনেরও একটি দরকার আছে, সবকিছু ইনসেন্টিভ দিয়ে হবে না। এখন আমি রেগুলেশনে আসি। এখন বাংলাদেশে রেগুলেশন লেখা এবং রেগুলেশন বাস্তবায়ন,
এখানে কোন পেশাজীবীদের অবদান থাকতে পারে? কেউ বলতে পারে যারা লয়ার তারা ভালো বলতে পারবেন, এনভায়রনমেন্টাল যারা এক্সপার্ট আছেন তারা বলতে পারবেন কি ধরনের রেগুলেশন রাখা উচিত, আর যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা বলতে পারবেন রেগুলেশন কিভাবে এনফোর্স করা যায়। কিন্তু এখানেও কিন্তু অর্থনীতিবিদদের একটি রোল থাকতে পারে, সেটি হচ্ছে আবার ওই ইনসেন্টিভের ব্যাপার, যে আমরা রেগুলেটরি সিস্টেমটাকে এমন ভাবে সাজাবো যাতে মানুষের ইনসেন্টিভ ব্যবহার করেই কিন্তু আমি রেগুলেটরি কমপ্লায়েন্স বাড়াতে পারি এবং রেগুলেটরি এনফোর্সমেন্ট আমরা বাড়াতে পারি। তো এই এখন নতুন প্রেক্ষিতে কিন্তু এই জিনিসগুলো জরুরি হয়ে গেছে। তার সাথে রাষ্ট্রের কর্মকাণ্ডের উপর প্রভাবশালী ব্যবসায়ীদের প্রভাব কি সেটা তো একটা ব্যাপার আছে, পলিটিক্যাল ইকোনমির একটি ব্যাপার আছে। আমি অন্য দেশে এই বিষয়ে কাজও করেছি, পলিসি ক্যাপচার ইত্যাদি, এগুলো নিয়ে পরে হয়তো আলোচনা হতে পারে। কিন্তু আক্তার, আপনি ফুটনোট হিসেবে সব শেষে যে প্রসঙ্গটা আনলেন, এই পাবলিক পলিসির উপর প্রভাব, এখন 2021-এ আমরা তো ওগুলো বুঝলাম যে পাবলিক পলিসি মাধ্যমে ইনসেন্টিভ ইত্যাদি ইত্যাদি। আই থিঙ্ক আমরা যেটা বুঝতে চাচ্ছি যে 2021-এ ব্যক্তিখাতের বিকাশ, হ্যাঁ একটা ফিগার দিয়ে তো সেটা বোঝা যাচ্ছে ইন টার্মস অফ কোয়ান্টিটেটিভ এক্সপ্যানশন অফ দি প্রাইভেট সেক্টর, কিন্তু প্রাইভেট সেক্টর সে 90s 2000 যেরকম ছিল, 2021-এ শব্দ হয়তো একই ব্যবহার করছি প্রাইভেট সেক্টর, বাট ইজ ইট দ্য সেম প্রাইভেট সেক্টর? এবং এই যে পাবলিক পলিসির আপনি যে প্রভাবের কথা বললেন, প্রভাবান্বিত পাবলিক পলিসি, এটার মাত্রা কেমন? মানে আমি বলছি এখানে আই থিঙ্ক রেস্ট অফ দি ডিসকাশনে let us move away from the textbook sort of a discussion and let's now get our hands dirty in terms of actually এখন বাংলাদেশের বাস্তবতাটা কি। একটু সাহস করে সেই আলোচনায় ঢুকে যাই যে এখন ফর এক্সাম্পল আমরা কি এক ধরনের কম্পিটিটিভ ক্যাপিটালিজমের পর্যায়ে আছি, আর আমরা এখানে এক ধরনের sort of either monopolistic or oligopolistic এক ধরনের মার্কেট কন্ট্রোলের মধ্যে ঢুকে গেছি? আমরা কি সরি রহমান সুমন সাহেব মনে কথা বলতে চাচ্ছেন? Word you are searching for is crony capitalism. Right. Thank you, sir. So আমাদের এই যে ক্রনি ক্যাপিটালিজম শব্দটা এসছে, উই ক্যান ইউজ আদার ওয়ার্ডস। আমি বলছি যে এখন ফর এক্সাম্পল আক্তার ইনসেন্টিভের কথা বললেন, এখন ইনসেন্টিভ শব্দটা হয়তো একই জিনিস, কিন্তু আমি ইনসেন্টিভ ফর এ প্রোডাক্টিভ এন্টারপ্রেনিয়র and incentive for a rent capturing entrepreneur may be two different things, তাই না? সো কোন ধরনের ইনসেন্টিভ এখন প্রিডমিনেট করছে বাংলাদেশে? কিভাবে এই যে সমতল ভূমি যেটা কথা বললাম, এবং একটা আছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই আলোচনাগুলো হয়তো বৈষম্য বা ইনইকুয়ালিটির আলোচনার মধ্যে ঢেলে দিয়ে হয়তো এক যে পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিই। এখন কি ইভেন ইকোনমিস্ট হিসেবে আমাদের কি একটু করার বিষয় আছে যে বর্তমানে ইকোনমিক সিস্টেমটা কিভাবে অপারেট করছে, এইটার ভালো ব্যাখ্যা কি আমরা তৈরি করতে পারছি কিনা? হাশমি, আনমিউট। আমি অবশ্য অন্য প্রসঙ্গে আলাপ করতে চাচ্ছিলাম, তুমি এটা অন্য কারোর সাথে করে আমি শিক্ষার ব্যাপারে আলাপ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুস্তাফিজ এই যে আমরা যে ক্রনিক ক্যাপিটালিজমের একটা বাস্তবতা, is that just a aberration or has that become the mainstream of the economic system? ধন্যবাদ জিলু ভাই। এটা নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে এবং আক্তার পলিসি ক্যাপচারের কথাও বললেন। আমার মনে হয় যে স্যার যেটা বলতে চাচ্ছেন যে এইগুলোর প্রেক্ষিতে আমাদের ভূমিকাটা কি, রাইট? হ্যাঁ, সেটাই। সো সেইটা যদি আমি দেখি, তো আমি একটা যদি আমি ইস্যু নেই যে আমাদের এনপিএল বাড়ছে। এখন একজন ইকোনমিস্ট হিসাবে আমি এটাকে অনেক গবেষণা করে দেখাতে পারি কারা এখানে ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি। এটা হলো একটা স্টেজ। সেকেন্ড স্টেজ হলো হয়তো বা আমি একটা ব্যাংকিং কমিশন করলাম, কমিশন করে তারপরে এটা আমি সাধারণ মানুষের কাছে নিয়ে গেলাম যে এটা কিভাবে সুরাহা করা যায় ইত্যাদি। আর থার্ড একটা হতে পারে যে আমি জনগণকে একটা মোবিলাইজ করে বাংলাদেশ ব্যাংকে একটা মার্চ করলাম। এখন বিভিন্ন
পর্যায়ে কিন্তু এটা অর্থনীতিবিদ হিসাবে আমি ভূমিকা রাখতে পারি। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে থার্ড যেটা, এটা থেকে আমরা অনেক সরে এসেছি। এটার একদিকে এখানে পলিসি স্পেসেরও একটা প্রশ্ন আছে, আবার অন্যদিকে আমরাও বিভিন্নভাবে এমনভাবে জড়িয়ে গেছি আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদিতে, আমাদের ওই অ্যাক্টিভিজমটা নাই। স্যার সবসময় বলেন যে এই যে তোমরা বিভিন্ন জায়গায় যাচ্ছ এসডিজি বাস্তবায়নের জন্য, তারপরে সরকারি যেসব সার্ভিস ডেলিভারি হচ্ছে সেগুলোকে তোমরা বলতেছো যে এগুলোর বিভিন্ন ধরনের অ্যানোমালিজ ইত্যাদি আছে, বাট দেন হোয়াট? তারপর কি তোমরা স্থানীয় যারা নাকি তৃণমূল সংগঠন আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছ যে এটা তোমার দায়িত্ব, তুমি এটাকে মনিটর করবা, এটা তোমার দায়িত্ব, তুমি এটার বাস্তবায়ন মনিটর করবা? ওই জায়গাটাতে আমরা কিন্তু যেতে পারিনি। সো আমি যেটা বলবো যে মানে অ্যাক্টিভিস্ট ইকোনমিস্ট হলো একটা লেভেল, যেটা হয়তো স্যাররা 60s হয়তো করেছিলেন, এবং ওই স্পেসটা এখন স্পেসেরও আমার মনে হয় যে সমস্যা আছে, কারণ এটা একটু রিস্কিও আমি বলবো, সেটা আমার মনে হয় যে আছে। কিন্তু আমাদেরও এমবিশন লেভেল কিন্তু মানে স্যার যেরকম ভাবে বলছেন সেখানে এমবিশন লেভেলটা হয়তো আমাদেরও হয়তো আরো একটু কম। ঠিক আছে, তো সেই অনেক স্বীকারোক্তির জন্য মোস্তাফিজকে ধন্যবাদ। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই পরবর্তীতে হাশমি আর আকাশ আপনারা যদি আসেন, যে ইজ দিস দ্য মোস্তাফিজ যেভাবে ফ্রেমিং করলো দি 2021-এ সোশ্যাল রোল অফ ইকোনমিস্ট, একটা হচ্ছে যে আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করব অথবা অ্যাক্টিভিস্ট হব। এই উনি এনপিএল এর উদাহরণ দিলেন যে ওটার একটা ব্যাখ্যা দিলাম, অথবা বাংলাদেশ ব্যাংকের উপর মার্চ করলাম। Is this the right framing of the choices before economists in 2021? কারণ আমার যেটা মনে হয় যে ইকোনমিক সিস্টেমের একটা হোলিস্টিক ন্যারেটিভ ইজ মিসিং ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ রাইট নাও। আমাদের যে দি ট্রান্সফরমেশন যেগুলো হয়েছে এগুলোর কি আর দিস কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ট্রান্সফরমেশন? এই যে যেমন এক সময় 70s-এ আমরা একটা শব্দ ছিল, 60s 50s 60s 70s-এ লাইসেন্স রাজ বলে একটা শব্দ ছিল ইন্ডিয়ান ইকোনমির কনটেক্সটে। এক ধরনের লাইসেন্স রাজ কি ফিরে এসছে কিনা বাংলাদেশে? কারণ আপনি ফেভার্ড কিছু সেক্টরসে ইয়োর এন্ট্রি ইজ লিমিটেড আনলেস ওই ফেভার্ড লাইসেন্সের আপনি সুযোগটা যদি পেতে না পারেন। আমি বলছি যে আমি আরেকটু প্রভোকেটিভ ওয়েতে বলতে চাচ্ছি হয়তো যে is the choice between activism and academics, or academics-টার মধ্যেই we have a professional challenge of better explanation of where we stand, এবং যদি সেটা করতে পারি মেবি আমরা নতুন অ্যাকশন স্পেসেস বের করা সম্ভব। আকাশ এন্ড হাশমি, কে বলতে চাও প্রথমেই? আকাশ, হ্যাঁ, সরি হাশমি হাত তুলেছে আগে। আকাশ, ইফ ইউ পারমিট। হাশমিকে আনমিউট। হ্যাঁ, আমি বললাম, আমি এখানে ছোট আকারে আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটু বলি। একটা তো হচ্ছে ওই যে ইন্টেলেকচুয়ালসের সাথে যে কানেকশনটা 60 দশকে, it's necessary but not sufficient যে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স ইউ আর পয়েন্টিং আউট দ্য এভিডেন্স কিংবা প্যারাডাইমটাকে এস্টাবলিশ করছে কি হচ্ছে। 60 দশকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের সাথে যারা অর্থনীতিবিদরা কাজ করেছে অন দ্য লিমিটস অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট এবং রিজিওনাল ইনইকুয়ালিটি এন্ড ইনকাম ইনইকুয়ালিটি একটা সম্পর্ক ছিল, যার ফলে এগুলোকে ট্রান্সফার করতে সম্ভব হয়েছে। 70 দশকে আমরা দেখেছি ওইভাবে সফলতা অর্জন না করলেও ওই পভার্টি স্টাডিজ বা ভিলেজ স্টাডিজ কিংবা পাওয়ার স্টাডিজ যেসব গবেষণাগুলো হয়েছে তার সাথে একটা সম্পর্ক ছিল কিছু কিছু এনজিওরা যারা কনসেন্ট্রাইজেশনের কথা বলেছে, যারা গ্রামে গেছে সাধারণ মানুষকে অর্গানাইজ করার চেষ্টা করেছে। এটা কিন্তু এখন ওই 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 সম্পর্কটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি পাশের দেশে ভারতে, আমি বিহারে কাজ করেছি, উড়িষ্যায় কাজ করেছি, ঝাড়খণ্ডে কাজ করেছি অন দ্য স্পেসিফিক থিং যে সোশ্যাল প্রোটেকশন এবং অর্গানাইজেশনস অফ দ্য পুয়ার। সেখানে আমি দেখেছি
যে এক তো হচ্ছে আলোচনাগুলো হচ্ছে সরকারের ব্যাপারে ওই ইনফ্লুয়েন্স করাও হচ্ছে যে কিভাবে প্রসারিত করা যাবে সোশ্যাল প্রোটেকশন প্যাকেজটা, কিন্তু সাথে সাথে বিহারের মতো জায়গাতে ওই সেলফ হেল্প গ্রুপস এর মাধ্যমে, ইটস নট নেসেসারিলি এনজিও লেড, ইটস কমিউনিটি লেড, তারা সেই অর্গানাইজেশনস তারা প্রডিউসার কোঅপারেটিভ করছে মার্কেটের উপরে কন্ট্রোল রাখার জন্য, প্লাস অর্গানাইজ ভাবে এবং কনফেডারেশন অফ যারা ডিমান্ড করতে পারছে যে আমার সোশ্যাল প্রোটেকশন এই এই প্রয়োজন। ওই কাউন্টারভেলিং ফোর্সটা না থাকলে গ্রাউন্ডে শুধুমাত্র ইকোনমিস্ট ইন্টেলেকচুয়াল কাজ করে গেলে কিন্তু হচ্ছে ওই কানেকশনটা আমি দেখছি আমাদের অনেক দুর্বল হয়ে গেছে। ওটা একটা it is necessary to do the intellectual work, but the sufficiency condition is how we are able to link up with organizations of poor people that are led by them, agency, not an NGO led. So আকাশ, এই যে এই প্রশ্ন সূত্র ধরে আই ওয়ান্ট টু কাম টু ইউ, যে হাশমি বলল যে 2021-এ আরেকটা নতুন বাস্তবতা হয়তো যে অর্থনীতিবিদদের সাথে রাজনৈতিক অঙ্গনের লিঙ্কেজটা এখন দুর্বল হয়ে গেছে বা অনেকটা অনুপস্থিত হয়ে গেছে। হয়তো অর্থনীতিবিদরা শুধু পলিসি সার্কেল যেটা বোঝায় তার মধ্যেই বিচরণ করতে কমফোর্টেবল বা অভ্যস্ত, অথবা সেলফ ডিসিশনে ওইখানে চলে আসছে। ডু ইউ এগ্রি যে আমরা এই অর্থনীতিবিদ এবং পলিটিক্যাল ফোর্সেস, এবং পলিটিক্যাল ফোর্সেস এটা যখন বলছি, কি ধরনের পলিটিক্যাল ফোর্সেস আসলে ইন দি সোসাইটি এই মুহূর্তে বিচরণ করছে, যার সাথে অর্থনীতিবিদরা আসলে লিঙ্ক আপ হতে পারে বা সুযোগ আছে তাদের কথাগুলো বলার বা তাদের ব্যাখ্যাগুলো তুলে ধরার? অ্যাকচুয়ালি আকাশ, আকাশকে আনমিউট। আকাশ, 1 মিনিট। হ্যাঁ হয়েছে, ওকে হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রাইমারিলি একটা তো হচ্ছে যে whether we understand the reality correctly, otherwise we can't change it. আমরা রিয়েলিটিকে ঠিক মতো বুঝতে পারছি কিনা এবং তার কন্ট্রাডিকশন গুলো ঠিক মতো বুঝতে পারছি কিনা, এবং কন্ট্রাডিকশনের কোন সাইডটাকে আমি প্রমোট করব সেই ব্যাপারে এবং সেটার সাকসেস যে হবে সেই ব্যাপারে আমি নিশ্চিত কিনা, এটা হলো একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়ালিটি অ্যান্ড ক্লিয়ার পারসেপশন অফ ইট অ্যান্ড ক্লিয়ার সাইডিং উইথ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস। এই কন্ডিশনগুলো 60 দশকে ক্লিয়ার ছিল, অনেক বেশি ক্লিয়ার ছিল, অনেক বেশি মানে কোঅপারেটিভ ছিল। অর্থনীতিবিদদের মধ্যে খুব মানে ভালো যারা যারা রিয়েলি বুদ্ধিমান এবং মেরিটোরিয়াস, তারা নিজেরা তাদের ন্যাচারাল ডিসিপ্লিন থেকেই কনভার্জ করেছে এক জায়গায়। আপনি দেখেন সেই সময়কার শ্রেষ্ঠ অর্থনীতিবিদরা সব কিন্তু মানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আচ্ছা, কিন্তু এখন আমরা যদি দেখি, এখন কিন্তু আমরা প্রবলেমস হয়তো আমরা অনেকে রিকগনাইজ করবো, পভার্টি ইজ এ প্রবলেম, ইনইকুয়ালিটি ইজ এ প্রবলেম, গ্রোথ ইজ এ প্রবলেম, মানে মডার্নাইজেশন ইজ এ প্রবলেম, ফিউডাল রিমন্যান্টস ইজ এ প্রবলেম, land is fragmented, that is a problem, technology development is a problem. এগুলো এবং কি করতে হবে এগুলো হয়তো যে আমি যেটা বললাম এসডিজিতে সিরিজ অফ রিকমেন্ডেশন আছে, যেগুলো সবই মানে এখন দূর থেকে মনে অসম্ভব। ওই যে একটাই সিম্পল আমি যদি নিই যে বটমের ইনকাম গ্রোথ হবে টপের ইনকাম গ্রোথের চেয়ে হায়ার, এটা কেমনে হবে? এটা এই বটম 40%-এর ইনকামের গ্রোথ রেট হবে টপ 10%-এর ইনকাম গ্রোথ রেটের চেয়ে বেশি, এটা আপনি কেমনে করবেন? কিন্তু এই প্রশ্নটা তো মানুষ তোমার কাছেই করছে, অ্যাকচুয়ালি তোমাকে তো উত্তর দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমি একটা উত্তর দিব, হয়তো আমি হয়তো ক্রোনি ক্যাপিটালিজমের টার্মে একটা উত্তর দিব, যেটা রেহমান সোবহান বললেন, আমি ওটা সাপোর্ট করি। আমি হয়তো বলে দিতে পারবো যে এটা ক্রোনি ক্যাপিটালিজম থাকলে হবে না, কিন্তু অনেকে বলবে যে ক্রোনি ক্যাপিটালিজম ফিলিপিনে তো ছিল, ফিলিপিনে হয় নাই, কিন্তু ক্রোনি ক্যাপিটালিজম সাউথ কোরিয়াতে ছিল, কিন্তু ওখানে হয়েছে। এরকম আর কি আমি বলছি যে এই ধরনের নানা
মানে ডিবেটস কিন্তু এখন অর্থনীতিবিদদের মধ্যে আছে। এটা একটা সাইড, এটা একটা সাইড যেটা আমি আবার আপনার পয়েন্টে ফিরে যাচ্ছি, যে প্রফেশনের একটা প্রফেশনাল কারেক্ট অ্যানালাইসিস অফ দ্য রিয়ালিটি এটা করতে হবে। কিন্তু ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস it depends upon the equation which each of us have between self-interest and social interest. যদি আমার ইকুয়েশনের সেলফ ইন্টারেস্টটা প্রাইমারি হয়, তাহলে আমি খুব কুইকলি একটা ন্যারো ডেফিনিশন অফ ইকোনমিক্সে আটকে যাব। এবং এমনকি এরকমও হতে পারে আমি বলতে পারি যে আই এম এ গ্লোবাল সিটিজেন, আমি বাংলাদেশেই যে আমাকে প্রোগ্রেসের জন্য কাজ করতে হবে তা না, আমি আমেরিকাতে চলে যাব পড়তে, পড়ে গিয়ে আমি আমেরিকায় ভালো পড়াশোনা করব, থিসিস করব, নোবেল প্রাইজ পাবো, আমি সেই চেষ্টা করব। তো এইটা একটা প্রফেশনাল ইন্টারেস্টের আছে। আবার কেউ বলতে পারে আগের যুগের ইকোনমিস্টরা যারা বাইরে গেছিল পড়তে, কেমব্রিজে, হার্ভার্ডে, তারা সব রিটার্ন ব্যাক করেছে। এখন আমরা যাদেরকে পাঠাই তাদের খুব কম পার্সেন্টেজই রিটার্ন ব্যাক করে। আগের যারা ফিরে এসছে তারা কি এখনো আছে, না আবার আবার রিটার্ন মাইগ্রেশন হয়েছে? কেউ কেউ আছে, কেউ কেউ নাই। ওই জন্যই আমি বলছি পুরো 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 তথ্যটা দেওয়াটা জরুরি। হ্যাঁ হ্যাঁ, না পুরো জিনিসটাই হলো এটা যে মানে আবার বাইরে থেকেও এখন তো আবার গ্লোবাল একটা পজিশন আছে, গ্লোবালি একটা ক্লাস স্ট্রাগল চলছে। সুতরাং গ্লোবালি কেউ বলতে পারে যে গ্লোবালি থেকেও আমি রোল প্লে করতে পারি, তাই না? ওখান থেকে আকাশ, বাপা বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন গড়ে উঠছে না? না, আমি একটা প্রশ্ন একটু, জাস্ট সিন্স ইউ রেজ দ্যাট ইস্যু, দ্যাট আই থিঙ্ক এটাতে যদি একটু তুমি রিফ্লেকশন করো যে এক অর্থে 60 দশকে এই যে বিং প্রফেশনাল and being linked to the political process was এক ধরনের was easier in a way because they were the connection was easier. এখন it's a more difficult একটা situation, তাই না? মানে what I'm saying is that এখন political demand for the economist-এর ideas কি অবস্থায় আছে 2021-এ? Do you think that political process-এর বা power sector-এর মধ্যে is there a demand for these, in a way, the services of economists? আমার সেটা মনে হয় না, আমার সেটা মনে হয় না। আচ্ছা আচ্ছা, মানে পলিটিক্যাল প্লেয়ার যারা, হ্যাঁ মেইন প্লেয়ার যারা, হ্যাঁ, সাইড প্লেয়ার লেফট যারা আছে, তারা চায় আমাদের কাছে আসে, বলে যাচ্ছে পাট খাত ডিন্যাশনালাইজ হচ্ছে, এটা লাভ হবে না ক্ষতি হবে, ওয়ার্কারদের আমরা অর্গানাইজ করবো, বেসিক্যালি যারা ক্ষমতার বাইরে আর কি, ক্ষমতার বাইরে। কিন্তু ক্ষমতার যে দুইটা মেজর প্লেয়ার আছে তাদের ইকোনমিস্টদের দরকার নেই, ইকোনমিস্টদের তাদের দরকার লেজিটিমাইজেশনের জন্য। দুইটা প্লেয়ার কি আছে এখনো নাকি? আমি আচ্ছা, দুটো প্লেয়ার আছে, ইন হোয়াট সেন্স আমি বলি না, আচ্ছা এটাতে ঢোকার দরকার না, আমি বলছি ঠিক আছে, ইউ আন্ডারস্ট্যান্ড যে ক্ষমতার মধ্যে যারা আছে তাদের কাছে, কন্টেন্ডার যারা তাদের মধ্যে ডিমান্ড ফর দি ইকোনমিস্টস আগের মতো নাই। সো দ্যাটস ইম্পর্টেন্ট অবজারভেশন। সেখানে শেখ মুজিবুর রহমানের ডিমান্ড ছিল ফর এক্স্যাক্টলি ইসলাম এন্ড রেহমান সুবহান। রাইট। But I think Mustafiz wants to come in with some Mustafiz কে একটু, হ্যাঁ আকাশ, just hold on, আবার I'll come back to you. আচ্ছা ঠিক আছে জিলুর ভাই, না আমি আকাশের এটা কে আর একটু ডিসাইফার করতে চাচ্ছি, ইন দ্য সেন্স দ্যাট আসলে যে আমার মনে হয় যে দুদিক থেকেই আমরা আসলে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি। একটা যেটা, সেটা হলো যে যদি আমাদের দেশে একটা হাইপোথেটিক্যাল, আমি একটা সিনারিও দিলাম যে একটা লেফটিস্ট প্রোগ্রেসিভ একটা স্ট্রং মুভমেন্ট ছিল, সেখানে কিন্তু ইকোনমিস্টদের যারা নাকি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন, পাবলিক ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু একটা খুব বড় ধরনের একটা ইনসেন্টিভাইজেশনও তাদের হতো, যেটা স্যারদের সময় হয়েছে। তারা একভাবে চিন্তা করেছেন, দেয়ার ওয়াজ এ পলিটিক্যাল অলসো ডিমান্ড, সেটা। এখন কিন্তু আমার মনে হয় যে আমাদের নিজেদেরও রোল রাখার ভূমিকাটা বাস্তবতার প্রেক্ষিতেও কিছুটা সংকুচিত হয়ে গেছে, বিকজ অফ দ্য উইকনেস অফ দ্য লেফটিস্ট পলিটিক্যাল মুভমেন্ট। সেটা যদি হতো তাহলে কিন্তু আকাশ তো একটার কথা বললো যে জুটের কথা, তাও ওইটা ওই সেমিনারি সীমাবদ্ধ, এবং এটার বাইরে খুব একটা সেটা কিন্তু নিয়ে যাওয়া যায়নি। সুতরাং আমি বলবো যে এইটা। আর দ্বিতীয় যেটা, আমাদের নিজেদের দিক থেকেও আমরা কেবলমাত্র তো 60s এর কথা বলছি, কিন্তু দেখেন জিলুর ভাই, আপনার মনে আছে 1980s-এ রেহমান সোবহান স্যার ডিকেড অফ স্ট্যাগনেশন বইটা লিখলেন, এরশাদের
ওই 80-র দশক নিয়ে। আপনি লিখেছেন আকাশ ছিল আমরা ছিলাম। তো এইটাও মানে উনি তখন বিআইডিএস এর ডিজি এবং ওই অবস্থায় ওইরকম একটা বই উনি লিখতেছেন, ডিকেড অফ স্ট্যাগনেশন। আমার মনে হয় যে ওইটাও আমাদের দিক থেকে আর কি আমরা অনেক ক্ষেত্রে, আমি নিজের কথাই বলবো যে আমরা অনেক ক্ষেত্রে হয়তো রিস্ক অ্যাভার্সও হয়েছি। আমরা টেস্টিং দ্য যে গ্রাউন্ড সেটাও কিন্তু আমরা অনেক সময় হয়তো করতে পারি না। দেখেন এখন একটা বড় ধরনের ডিবেট বাংলাদেশে আসবে, সেটাকে আমি খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। যে এখন প্রশ্ন আসতেছে যে যেহেতু আমাদের রেডিমেড গার্মেন্টসের কথা আপনি বলছিলেন জিল্লুর ভাই, সেটার অবস্থা খারাপ। এখন মালিক পক্ষরা বলছেন যে শ্রমিকদেরকে যে শ্রম আইন অনুযায়ী বার্ষিক 5% তাদের বেতন বাড়ানোর কথা, এটা যাতে 2 বছর যাতে বাড়ানো না হয়। ঠিক আছে, এখন আপনি একজন ইকোনমিস্ট, আপনি এখানে কি ভূমিকা রাখবেন? আপনি কি শক্তিশালী একটা ভূমিকা রাখবেন এখানে এই শ্রমিকদের পক্ষে, নাকি আপনি অর্থনীতির বিভিন্ন তত্ত্ব ইত্যাদি বিশ্লেষণ করে তারপরে দেখেন যে না এটা করা উচিত? সো এখানে একটা মরাল আমার মনে হয় যে নরমেটিভ স্ট্যান্ড না। মুস্তাফিজ একটু প্রশ্ন করি, জাস্ট পুশ ইউ। আমি যদি ওটার একটা জোরালো ভূমিকা রাখতে চাই যে শ্রমিকের এই 5% এটাকে নেওয়া যাবে না, এটা কি ইজ ইট এ রিস্কি থিং? মানে আমি বলছি আমাদেরকে মাইন্ডসেট এমন হয়ে গেছে যে আমি রিস্কের কথা বলে বলে এত সেফ গ্রাউন্ডে চলে গেছি যে যেটা রিস্ক নাই হয়তো ওইভাবে, সেটাও যদি ড্রপ করি, ইজেন্ট দ্যাট অলসো এ প্রবলেম? এটাও একটা প্রবলেম জিল্লুর ভাই, আমি এটা স্বীকার করি যে আমাদের এই রিস্ক অ্যাভার্সন থেকে আমরা এমন একটা জায়গায় আর কি চলে গেছি যে যেখানে হয়তো আমরা সেইখানেও যে স্ট্রং যে পজিশন নাও, কিন্তু এই পজিশনগুলো আরো অনেক স্ট্রং হতে পারতো যদি একটা স্ট্রং শ্রমিক আন্দোলন থাকতো। সেই ট্রেড ইউনিয়ন মুভমেন্টটা কিন্তু নাই। তো সেইটাও একটা বাস্তবতা আর কি। এখন আমাকে একজন যেমন প্রশ্ন করেছিলেন যে তানজিম, যে 50 বছর পরেও স্বাধীনতার এই স্পেস যে বলছেন যে আমাদের ন্যারো হয়ে আসছে, এটার কারণ কি? তো সেইখানে যেতে গেলে তো আবার একটা অন্য আরেক ডিসকোর্সে চলে যেতে হবে। রাইট। সো লেটস স্কিপ টু দি আকাশ, ইউ ওয়ান্ট টু ফিনিশ? আর কিছু আকাশকে একটু বলি, হ্যাঁ একটা সামান্য একটু বলি। হ্যাঁ, সেটা হলো যে একটা তো আমি বললাম যে আমরা এমন একটা যুক্তিগ্রাহ্য এবং অ্যাপিলিং এবং মানুষের মধ্যে যেটা, যখন আমরা বলি না থিওরি, when the theory grips the mind it becomes a material force. এখন আমরা সেই থিওরিটা তৈরি করতে পারছি না, এটা আমাদের ইনএবিলিটি। আমি এমন থিওরি তৈরি করতে পারছি না, যেমন ওখানে ওনারা তৈরি করেছিল 6 দফা, ওনারা তৈরি করেছিল 11 দফা, ওনারা তৈরি করেছিল সোনার বাংলা শ্মশান কেন 1 2 3 4 5 6, যেটা শুধু তাদের মধ্যে, সেটার মধ্যে প্রফেশনাল ব্যাকিংও ছিল, সিরিয়াস থিওরিটিক্যাল ওয়ার্কও ছিল, আবার পিপলের মাইন্ড এবং ইমাজিনেশনকে গ্রাস্প করত। এখন আমরা সেই অল্টারনেটিভটা, we can all agree that crony capitalism will not solve. What is the alternative and how to achieve it, and how the political force will grow, which will be able to implement that? সেটা আমরা উত্তর দিতে পারছি। ওকে, গুড। আই থিঙ্ক নতুন কিছু পয়েন্ট এসছে। আক্তারকে একটু জাস্ট পুশ করতে চাই যে লেটস ফোকাস অনলি অন দ্যাট পার্ট যে just before I bring you in, Akhtar, Rehman Subhan Sahib একটা কথা বলতে চাচ্ছেন। Can you just, sir, please go ahead. 1 minute, let them unmute you. Yeah, go ahead. The crucial issue which you are still not addressing, I mean, you are referring back to the 60s, where of course you are talking about the relationship between economists and the political forces, which is a very important factor, and it was obviously a very motivating factor. But at the end of the day, you are not always going to get political effective demand to in fact actually always respond to what you have to say. So a lot of what you have to say has to be supply driven, and you have to decide that you have a bigger constituency than merely the existing political players of the time. There is
a larger population, most of whom are victims of the problems that you are actually discussing. Right. And you have to be both giving them an agenda and reaching out to them. I mean, I think reaching out to them has been the weakest part, but that doesn't prevent you from giving them an agenda. Now, I don't know why Akash is saying that we are only diagnosing the problem. He has been engaged in a task of trying to provide an agenda, which he has then more or less walked away from that. But actually, there is an attempt, and we can have discussions on that. Right. I mean, the whole debate about incentivization is not just a problem of incentivizing the capitalist and the owner. There is also such a thing as Right. incentivizing the worker. And one of the agenda ways of incentivizing the worker is by giving them ownership rights Right. in the places where they actually work. Now, Right. if you talk of principal agent problem, then why do we not want to make workers into principals in those circumstances? These are the sort of issues Right. where you want to think innovatively, but you have to decide which constituency you are wanting to speak for. Okay, but Akhtar, I want to bring you in, but I think, sir, Professor Rahman Subhan, you'll admit then apnar, in your own characterization, the task for the economist in 2021 is a more complex one. We are operating in a field where there is low political demand for good economic analysis, particularly an economic analysis which is geared towards the larger majority of people. So that's let's just take that as a honest acceptance of a reality that there is a low political demand for the economies. Therefore, we have to, in a way, swim against the tide. Akhtar, এই যে swimming against the tide, that may be a bit too much of a heroic imagery. I don't want to get caught in that. But I want to bring in your idea, the political capture. You have done these analysis in the Middle East, etc., etc. Bangladesh's context, don't you think ওই ধরনের analysis এর একটা আছে, relevance আছে এবং some sort of solution entry points বের হতে পারে, আক্তার? অবশ্যই, এবং আমার মনে হয় এই বিশ্লেষণটা খুব জরুরি, কারণ ক্রনি ক্যাপিটালিজম কথাটা বলছি, ক্রনি ক্যাপিটালিজম বা আমি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন কাজ করেছিলাম, আমরা টাইটেল ব্যবহার করেছিলাম প্রিভিলেজ রেজিস্ট্যান্ট পলিসিস। তো এটা আমি যদি বিশ্লেষণ করে আমি বলবো এখানে তিনটে জিনিস আছে দেখার। একটি হচ্ছে যে সরকার যখন কোনো সম্পদ কাউকে দেয়, সেটি একটি কন্ট্রাক্টও হতে পারে। মনে করুন আমাদের বিদ্যুৎ খাতে বড় বড় প্রজেক্টের কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, অবকাঠামো খাতে রাস্তা বানানোর জন্য, ব্রিজ বানানোর জন্য বড় বড় হয়তো কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। এই কন্ট্রাক্ট গুলো আপনার পছন্দসই লোকের কাছে আপনি দিতে পারেন। সবচাইতে ভালো যে কাজটি করতে পারবে তাকে না দিয়ে যার প্রভাব আছে, যে আপনার পছন্দের লোক, তাকে আপনি দিচ্ছেন। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক কিন্তু হচ্ছে যে এখানে সরকারের কোনো প্রজেক্টের ব্যাপার না, আপনি কোনো একটি ক্ষেত্রে আপনি কাজ করছেন, কিন্তু সরকারের প্রশাসন যন্ত্রকে, সরকারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে আপনি ব্যবহার করে, পলিসি ফ্রেমওয়ার্ককে ব্যবহার করে আপনি প্রতিযোগিতাকে সীমিত করছেন। যে আপনি কিছুটা আভাসও দিয়েছিলেন, আপনি বলছিলেন লাইসেন্স রাজের কথা, যে হ্যাঁ, আমি যদি আমার সরকারের ভেতরে যারা আমার বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে যদি আমি বলি যে ঠিক আছে, আমার এই সেক্টরে আর কাউকে আসতে দেওয়া হবে না, বা তাকে আসতে গেলে তাকে অনেক ধরনের লাইসেন্স পারমিট নিতে হবে, যেটা সহজে পাওয়া যাবে না। অতএব আমি প্রতিযোগিতাকে আমি সীমিত করলাম। তৃতীয় উপায় হচ্ছে যে ঠিক আছে, আমার প্রতিযোগী আছে, কিন্তু আমি তাদেরকে আবার আমার সরকারি বন্ধু বান্ধবদের দ্বারা তাদের হয়রানি করব। তাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, এনবিআর এর লোকদের পাঠিয়ে দেব বা অন্য কাউকে পাঠিয়ে দেব, হয়রানি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যে সে হয়তো অতিষ্ঠ হয়ে সে তার ব্যবসা ছেড়ে চলে যাবে, কিংবা আমার কাছে বিক্রি করে দেবে, বা আমি তাকে চাপ দেব যে তোমার হয়রানি কমানো হবে যদি তুমি আমার কাছে বিক্রি করো। এই কথাগুলি কেন বলছি, এগুলো শুনতে অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে, কিন্তু আমরা যদি ক্রনি ক্যাপিটালিজম এই সমস্যাটা মোকাবিলা করতে চাই, আমাদের বুঝতে হবে যে ক্রনি ক্যাপিটালিজম কিভাবে হচ্ছে, এই চ্যানেলগুলো কি। চ্যানেলগুলো একবার যখন আপনি বুঝবেন, তখন আপনি এন্ট্রি পয়েন্ট গুলোতে আসতে পারেন, যে এন্ট্রি পয়েন্ট গুলো কোথায়। কারণ আমরা তো এখন আশা করছি না যে দেশে একটা বিপ্লব হয়ে যাবে, বা বিপ্লব হলেও যে ক্রনি ক্যাপিটালিজম চলে যাবে না, সেটি আমরা মধ্যপ্রাচ্যের সেই
আরব স্প্রিং এর তথাকথিত বিপ্লব থেকে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে এই যে তিনটে চ্যানেলের কথা বললাম এর মধ্যে কোথায় কোথায় এন্ট্রি পয়েন্ট আছে, এবং আমরা একটু একটু করে এন্ট্রি করে কি আমি সিস্টেমের মধ্যে কোথাও একটু একটু করে ডেন্ট তৈরি করতে পারি কিনা, এবং সেই ডেন্ট গুলো ক্রমশ আরো বড় হতে পারে কিনা, এটা হচ্ছে একটা ডাইনামিক্স এর ব্যাপার। এই জিনিসগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে, তার পাশাপাশি যা আমরা পাচ্ছি বিশ্লেষণ থেকে সেটি নির্ভয় সততার সাথে আমাদের বলতে হবে। সেখানেই আপনার যে কথাটা ছিল এগেইনস্ট দ্য টাইড, কিন্তু ভিত্তি কিন্তু হবে গবেষণা। এবং 60-এর দশকেও রেহমান সোবহান সাহেবরা রাজনৈতিক অঙ্গনে যে কাজ করছিলেন তার কিন্তু শক্ত গবেষণার একটি ভিত্তি ছিল। অর্থাৎ আমি বারবার এই জন্য গবেষণা এবং বিশ্লেষণের কথাগুলো বলছি। ভেরি গুড। হাশমি, এই যে পলিসি ইনফ্লুয়েন্সের ব্যাপারটা, প্রথমত যেটা ছিল যে আমরা রিস্ক নিতে চাই না, রিস্ক অ্যাভার্স, সেই জন্য কিছু বলতে চাই না। ব্যাপারটা তার থেকেও যেটা যে উই আর সো মার্জিনালাইজ যে আমাদের যা বলবো এই বক্তব্যকে সিরিয়াসলি হয়তো কেউ নিবে না। বাট এনিওয়ে, অন্য কথা যেটা যে পলিসি ইনফ্লুয়েন্সের জায়গায় আবার সীমিত যে অভিজ্ঞতাটা আমি বলি, এটা অন্য সব দেশের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কিছুটা প্রযোজ্য। আমি সোশ্যাল প্রোটেকশন নিয়ে কাজ করেছি এবং মূলত এক্সট্রিম পভার্টি, এবং সেখানে বিভিন্ন দেশে এই ব্র্যাক মডেলটা যাতে করে সোশ্যাল প্রোটেকশনের অংশ হিসাবে তারা গ্রহণ করে, সেখানে যেটা হচ্ছে একদিকে ছিল এভিডেন্স, এক্সট্রিমলি রিগারাস এভিডেন্স, এমআইটি, ইয়েল ইউনিভার্সিটি আর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মিলে তৈরি করা, কিন্তু সেখানে পলিসি মেকারসদের সাথে এনগেজ করা একটা লং টার্ম, সেখানে চ্যাম্পিয়ন বের করা কি করে, কারণ বেসিক একটা হয়তো কনসেনসাস আছে যে ইলেকশনে হারবো না, আমার সোশ্যাল প্রোটেকশন দিতে হবে, কিন্তু কিভাবে দেয়া, কতটুকু এফিশিয়েন্ট, কিভাবে ইনক্লুশন করা যাবে গরিব মানুষকে, সেটা কিন্তু একটা লং রাউন্ড পলিসি এনগেজমেন্ট যেটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে তুমিও আমি জানি কিছুটা করেছো সোশ্যাল প্রোটেকশনে, সেই পলিসি এনগেজমেন্টটা ওটার মাধ্যমে পলিসি ইনফ্লুয়েন্স লঙ্গার টার্ম কিন্তু এবং সীমিত আমি মেনটেন করছি ঠিকই, সেটা হয়তো সেই কি বলে গার্মেন্ট সেক্টর ওয়েজ ইনক্রিজের ব্যাপারের মতো হবে না, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন সম্ভব। দ্য রোল উড বি ওয়ান অফ পলিসি ইনফ্লুয়েন্স থ্রু এভিডেন্স। এবং এখানে স্যাড টু সে একটুখানি বাইরের যারা, যেহেতু তারা শেষ ইন দ্য লাস্ট ইনস্টেন্স তো তারা দেয়, ইম্পর্টেন্স দেয়, তাদের সাথেও এই লিমিটেড জায়গাতে এক ধরনের অ্যালায়েন্সের ভিত্তিতে কাজগুলো এগিয়ে যাওয়া সম্ভব। যেমন আরবান সোশ্যাল প্রোটেকশনের জায়গাটা যেটা কাজ হচ্ছে কিছুটা, সেখানে ওই অ্যালায়েন্স, এভিডেন্স এবং চ্যাম্পিয়ন্স বের করে পরিবর্তন করা, অ্যাগেন ভেরি সীমিত ব্যাপার জিনিসগুলো, কিন্তু এখানে সম্ভব ইনফ্লুয়েন্সগুলো নিয়ে আসা। I want to come in again. please go ahead, sir. Oh, again, the question I put to you. Every one of you sitting over there were young people who I had some role in bringing into the economic profession and engaging you in addressing issues of a radical nature, which were really critiquing the system as it was. All of you are now presumably in their late 50s or 60s. I don't know if I've got my math right. Are you correspondingly inspiring your equivalent of the people I brought in to speak up for progressive causes, another generation to come forward and in fact carry on the torch? Because the real problem is the deafening silence coming from people in the generation of the 30s and even 40s to in fact really address issues and to in fact really perform the social role which we were demanding at one point that you perform, in which up to a point you did. I imagine now you have all moved into a sort of more sober frame of mind than you were when you were in the
it is, and even in the 90s, but is there succeeding generation? And this is again a responsibility which you have to discharge and where you yourself are accountable. I think that's an exceedingly important observation from Professor Rehman Subhan. Ebong I think we came back initially the Mustafiz's list educational chilo, we brought that in. And it's not just educational, but it's a mentoring and developing this younger set. Eikhane, Akash ki, will you venture into making an honest observation on what do you see the young generation যাদের পড়াচ্ছ ইউনিভার্সিটিতে ওদের mental makeup কি, are they responding to a discourse challenges ইত্যাদি? I know that economic studies center বলে একটা young, you probably mentored that. I have gone to one or two of their programs, ওটা আমার কাছে ভালো লেগেছে। But আকাশ এই যে প্রফেসর রেহমান সুবহান যে প্রশ্নটা করলেন, want to start with you on that. What is, let's be honest here, let's not have a sort of a glorified image of the youth, সব করে ফেলবে. What is our actual assessment? ওখানে ওদের nature of demand কি? এটা তো আমি বলেছিলাম যে এখন ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জটা অনেক বেশি স্ট্রং। আগে যেমন সোশ্যালিজম, ক্যাপিটালিজম এগুলো ডিফাইন্ড ছিল এবং কোনটা ভালো কোনটা খারাপ এইসব নর্মেটিভ তর্ক বিতর্ক অলওয়েজ, যারা র্যাডিক্যাল, হোয়াট ইজ র্যাডিক্যাল আর হোয়াট ইজ নট র্যাডিক্যাল। এখন ইসলামী র্যাডিক্যালরা বলে যে আমরাই হলাম সবচেয়ে র্যাডিক্যাল। এরকম মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের মধ্যে এখন বা আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেক কম্পিটিং ভিউজ আছে যে কোনো ইস্যুতে। এখন ওই কম্পিটিং ভিউর মধ্যে আমি একটা ভিউ হোল্ড করি হয়তো, কিন্তু আমি যখন আলোচনা করি ক্লাসে তখন আমি তো ওই আগের মতো একদম ফ্রি প্লে পাই না যে আমার ভিউটা মানুষের পক্ষে, অতএব তুমি এটাতে আসো। আমাকে এটা কন্টেস্টের মধ্যে যেতে হয়, দিতে হয়, দিলে পরে সে আবার আরেকটা জিনিস শুনে টুনে তারা, আমরা যে দিচ্ছি না তা না, যে প্রত্যেক টিচারই তার যে পয়েন্ট অফ ভিউ যেটাকে সে ভালো মনে করে সেটা তো সে ইনকালকেট করতে চায় প্রত্যেকের মধ্য দিয়ে, ছাত্রদের মধ্যে দিয়ে, তার লেকচারে সেটা ইমপ্লিসিটলি থাকে। কিন্তু আগের মতো কোনো কনভার্জেন্ট ম্যাক্রো ফোর্স তৈরি হচ্ছে না, মাইক্রো রিফর্মের জন্য হচ্ছে। যেমন ধরেন আমি বললাম যে উদাহরণ দিই যে অর্থনীতি চর্চা কেন্দ্র করতে হবে, তো ওরা রাজি হলো, অর্থনীতি চর্চা কেন্দ্র করলো, করে ওদের প্রথম টপিক হয়তো হয়ে গেল যে আচ্ছা ইকোনমিক্স প্রফেশনে আমরা কেমনে এক্সেলেন্স অর্জন করব। আবার আরেকটা টপিকও হতে পারে যে না আমরা বাংলাদেশে বৈষম্য কেমনে কমাবো। সিলেকশন অফ টপিক তো নিতে হবে, নিয়ে তারপর তো আলাপ আলোচনা করতে হবে। আবার আলাপ আলোচনা করার সময় আমি কার পয়েন্ট অফ ভিউ শুনবো, আমি এক্সিস্টিং প্ল্যানিং কমিশনের মিনিস্টারকে ডাকবো কিনা, আমি এক্সিস্টিং জিল্লুর ভাইকে ডাকবো না আতিউর রহমানকে ডাকবো, আমি বিনায়ক সেনকে ডাকবো না আকাশকে ডাকবো, এইসব প্রশ্ন তো আছে না। এখন তো আমরা তো সবাই তো মানে উই হোল্ড ডিফারেন্ট কালার্স। সুতরাং এইগুলো নিয়ে মানে আমি আলটিমেটলি প্রবলেমটা হলো ক্রিয়েশন অফ এ hegemonic ideology which is still now in a cauldron. It is getting ready, এবং এটা খালি আমাদের ইডিওলজিক্যাল চর্চা দিয়ে হবে না, প্র্যাকটিক্যাল ফাইট দিয়ে হবে। এবং ইডিওলজিক্যাল চর্চা আর প্র্যাকটিক্যাল ফাইটের লিঙ্কেজের মাধ্যমে হবে। এবং সেইখানে ইন্ডিভিজুয়াল ইকোনমিস্ট will have to show up their degree of commitment. So I think আমি হাশমি হাত তুলেছে। আমার প্রাইভেট ইউনিভার্সিটির অভিজ্ঞতা, যখন আমি বাংলাদেশে 82 সালে চাকরি শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদের মধ্যে কিন্তু স্টাডি সার্কেল করার একটা প্রবণতা ছিল এবং জানার একটা আগ্রহ ছিল। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র স্টাডি সার্কেল চালিয়েছি বহু জায়গায়, এটা কিন্তু কম। এবং প্রাইভেট ইউনিভার্সিটির অভিজ্ঞতাটা, আমি ব্র্যাক ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সভাপতি হিসাবে 4 বছর ছিলাম এবং আমি সাথে সাজ্জাদ জাহিরকে নিয়ে এসেছিলাম
যে হাউ টু এনশিওর যে ইকোনমিক স্টাডিজ গো বিয়ন্ড জাস্ট এ ন্যারো টেক্সট বুক গুলো আর বড় ইস্যুস গুলো আনা যায়। এক হচ্ছে কাঠামোগত সমস্যাগুলা, ইনস্টিটিউশনাল, ইউনিভার্সিটি, ইউজিসি, কি পসিবল না, ইটস নট লাইক নিজে ডিজাইন করে ক্লাস কিছু করাতে পারছো সেটা। একটা হচ্ছে ছাত্ররা অনেক বেশি শিক্ষা ইনভেস্টমেন্ট হিসাবে দেখছে, যার ফলে যে আমি চাকরি কি পাবো, কত বেতন পাবো, এটাই হয় ওভাররাইডিং কনসার্ন। ডেভেলপমেন্ট ফিল্ডে কিন্তু তবু আমি দেখি অনেকেই যে যাচ্ছে, কিন্তু ইকোনমিক্স, ন্যারো ইকোনমিক্স ফিল্ডে পাচ্ছি না। যার জন্য আমি ঠিক করে পরবর্তীতে যে ইকোনমিক্স মেজর ধরে শুরুটা হয়তো সম্ভব না, তা কয়েক বছর পরে আবার ফিরে এসেছি অধ্যয়নের জায়গায়, এই কি বলে শিক্ষকতার জায়গায়, যেখানে শুরু করছি ফার্স্ট সেমিস্টার নিয়ে জেনারেল এডুকেশন, সেখানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ইন্ট্রোডিউস করে কিভাবে প্রশ্ন করা যায়, even at the first steps, how to question, how to criticize everything, how to be critical. এই জায়গাতে শুরু হয়েছে, কারণ অর্থনীতি ধরে এগোনো সম্ভব না, আরো পিছিয়ে যাচ্ছে। জিল্লু ভাই, আমি কিছু বলতে চাচ্ছিলাম এই হ্যাঁ, বিষয়ে। আক্তার প্লিজ গো হেড। আক্তার, আজকে আমাদের এই অনুষ্ঠানের কিন্তু দুটি নেটওয়ার্ক পার্টনার আছে। একটি কথা জিল্লু ভাই বলছিলেন, ইকোনমিক স্টাডিজ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটি হচ্ছে ইউথ পলিসি ফোরাম। আমি Right. দ্বিতীয়টির সাথে সম্পৃক্ত এবং প্রফেসর রেমন সোবহানের প্রশ্নের জবাবে আমি তাদের কথা বলবো। এটি কিন্তু একটি প্রধানত ফেসবুক ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, যদিও তাদের অনেক ফেস টু ফেস কাজ হচ্ছিল এবং কোভিড এর পরে হয়তো আরো বেশি হবে। তাদের প্রায় 10,000 সদস্য। তার মানে সবাই যে সক্রিয় সেটা না, কিন্তু তাদের পরিমণ্ডলের মধ্যে 10,000 তরুণ তরুণী, প্রধানত বাংলাদেশি, হয়তো কিছু বিদেশি আছে, অনেকে বাইরে আছে, অনেকে দেশে আছে। আমি এটা বলছি এই জন্য, তাদের উদ্দেশ্য হচ্ছে পলিসি সম্বন্ধে জানা, পলিসি সম্বন্ধে বোঝা, এবং পলিসির পেছনে যে রাজনীতি আছে, সমাজ বিজ্ঞান আছে, এমনকি ইতিহাস আছে, সেগুলো তারা জানতে চায়। এটি কিন্তু আমরা যারা বয়োজ্যেষ্ঠ তারা তাদেরকে বলিনি এটা করতে, তারা নিজেরাই করেছে, পরে আমাদেরকে এর মধ্যে হয়তো তারা জড়িত করেছে। অতএব আমাদের তরুণ সমাজের মধ্যে যে এই বিষয়গুলি জানবার কোনো আগ্রহ নেই, সেটি আমি মনে করি না, অন্তত পক্ষে আমার এদের সাথে যে কাজের দ্বিতীয়টা বলবো যে যে একটি বিরাট পরিবর্তন 98 সালের তুলনায় এখন, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। এই যে একটি প্ল্যাটফর্ম, ফেসবুক ভিত্তিক একটি প্ল্যাটফর্মে 10,000 সদস্য, এবং তাদের প্রচুর কর্মকাণ্ড হচ্ছে, প্রচুর তারা আলোচনা করে বিভিন্ন বিষয়, ফেসবুকে গেলে আমরা দেখতে পারবো। এই প্রযুক্তির ফলে যে বহু মানুষকে এক জায়গায় এনে বহু বিষয় আলোচনা করবার যে একটি সুযোগ হয়েছে, এটি তো ওই সময় ছিল না। আরেকটি কাজ তারা করছে, আমি উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশের বেশ কিছু রাজনীতিবিদ, যার মধ্যে অনেকেই সংসদের সদস্য, তাদের সাথে তাদের একটি প্রোগ্রাম শুরু হচ্ছে। সংসদের সদস্যরা তাদেরকে বলছেন বিভিন্ন বিষয় গবেষণা করে তাদেরকে সেটি দিতে, যাতে সেই জিনিসগুলি তারা সংসদে উপস্থাপন করতে পারে। সাংসদদের সুবিধা হচ্ছে, আবার যারা ওয়াইপিএফ এর তরুণ সদস্য যারা আছে, তারাও বিভিন্ন পলিসি ইস্যু, বিশেষ করে পার্লামেন্টে কি বিষয়ে আলোচনা হয়, এগুলো তারা জানতে পারে। এখন এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যারা আরেকটু বয়োজ্যেষ্ঠ, আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেগুলো আমরা আনতে পারি, সেই প্ল্যাটফর্মটিও তারা তৈরি করে দিয়েছে। অতএব ওই সেন্সে কিন্তু তরুণদের মধ্যে আগ্রহ আছে, এবং যেহেতু প্রযুক্তি একটি বিরাট হাতিয়ার, সেটি ব্যবহার করে বহু মানুষকে কিন্তু তারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সেই পরিমণ্ডলে নিয়ে আসতে পারছে। এটি কিন্তু একটি বিরাট অ্যাসেট, যেটি আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলি আলোচনা করছিলাম, সেই এজেন্ডাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা তরুণদেরকে আনতে চাই, সে ধরনের কিছু প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে। that's great to hear. Mustafiz, any final words on this? Mustafiz. হ্যাঁ জিল্লু ভাই, না আমার মনে হয় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম আক্তার অনেকটুকুই বলেছে। আমি যেটা দেখি যে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মের সুবাদে আমাদের যারা ইয়াং আছে তারা অনেকেই ইনভলভ হচ্ছে এখন, আমাদেরকে বিভিন্ন সময় ইনভলভ করছে। এটা 90s-এ সেরকম ছিল না। যে জায়গাটাতে আমার মনে হয় যে যেটা ভালো, যেটা আক্তার বললো যে আমাদের পার্লামেন্টারিয়ান ইয়াং যারা আছে তাদের সাথেও তারা এক ধরনের একটা
আলাপ আলোচনার মধ্যে যাচ্ছে। এখন 90-এর দশকের সাথে এটার একটা বড় পার্থক্য যেটা, সেটা হলো যে 90-এর দশকে যেহেতু ছাত্র আন্দোলন ছিল এবং লেফটিস্ট ছাত্র আন্দোলনগুলি বেশ শক্তিশালী ছিল, এই নলেজ জেনারেশন অ্যান্ড ডিসেমিনেশনের সাথে ওই স্টুডেন্ট মুভমেন্টটার একটা সংযোগ ছিল, যে সংযোগটা পরবর্তীতে হয়তো যেই সামাজিক রূপান্তরের কথা আমরা বলি সেখানে আরো একটু প্রত্যক্ষভাবে সেখানে অবদান রাখার সুযোগ পেয়েছে। এখন যেটা হয়েছে সেটা হলো যে এটা ঠিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক কিছুই জানছে বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির আমি দেখি যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রত্যেকেরই একটা করে প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন আলাপ আলোচনা করছে, কিন্তু সেটাকে আরেকটা স্টেপ সামনে নিয়ে এটাকে সমাজ রূপান্তরের যে একটা প্রক্রিয়া, সেটাই এই ইয়াং ফোর্সটাকে যে সংযুক্ত করা, সেইটা আমার মনে হয় যে এটা ভালো যে পার্লামেন্টের মেম্বারদের সাথে কিছুটা যোগাযোগ হচ্ছে, কিন্তু সেখানে আরো একটু হয়তো বা আমার মনে হয় যে অনেক কিছু করার আছে আর কি। সেটা কিভাবে করতে হবে সেটা হয়তো চিন্তা করে বের করা দরকার, কিন্তু এখানে বড় একটা ফোর্স আছে যারা তাদের ইন্টেলিজেন্স, রিগার অফ অ্যানালাইসিস এগুলোতে আমাদের ওই বয়সের তুলনায় অনেক অগ্রসর, কিন্তু এটাকে কিভাবে আমাদের সমাজ রূপান্তরের কাজে আরো ভালোভাবে লাগানো যাবে, নাকি নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্যই শুধু এটা ব্যবহৃত হবে, সেই জায়গাটাতে আমার মনে হয় চিন্তা করার সুযোগ আছে। Okay, so I think that's এক অর্থে আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি। প্রফেসর রেহমান সোবহানের কিছুটা উত্তর হয়তো আসলো এখানে, বাট আই থিঙ্ক এট দ্য সেম টাইম। জিলুর ভাই, আমি একটা পয়েন্ট খালি অ্যাড হ্যাঁ, করি। আকাশ প্লিজ গো অ্যাহেড। একটা পয়েন্ট অ্যাড করি, সেটা হলো রেহমান সোবহানদের সময় মিডল ক্লাসের বিকাশের কোনো সম্ভাবনা ছিল না উইদিন দ্য পাকিস্তান ফ্রেমওয়ার্ক। সুতরাং মিডল ক্লাসের সেলফ ইন্টারেস্টেই তাকে ওয়ার্কিং ক্লাস এবং পিজেন্ট্রির সঙ্গে যুক্ত হতে হয়েছে। আর এখন কিন্তু মিডল ক্লাসের অন্য অপরচুনিটি আছে ফর সেলফ ডেভেলপমেন্ট, এবং সে যে ওয়ার্কিং ক্লাস এবং পিজেন্ট্রির সঙ্গে ইউনাইটেড হবে নিজের তাগিদে তা কিন্তু না, তার একটা ইডিওলজিক্যাল ড্রাইভ থাকলে, কমিটমেন্ট থাকলে হবে। সুতরাং ন্যাচারালি এখন অনেক কম লোক সেই জায়গায় যাচ্ছে। সুতরাং আবার ওয়ার্কিং ক্লাস পিজেন্ট্রি সহ যে সোশ্যাল চেঞ্জের মুভমেন্ট সেটা নাই, ওটা যদি তৈরি থাকতো তাহলে মিডল ক্লাস সেখানে যেত। ওকে, সো বাট আই থিঙ্ক আকাশের প্রশ্নের সূত্র ধরে আরেকটা সেশন নিশ্চয়ই হতে পারে, উইচ ইজ অন দ্য মিডল ক্লাস, কারণ দি ইমেজ অফ দ্য মিডল ক্লাস যেটা তুমি কিছুটা হয়তো বললে, how accurately does it reflect the current realities? Is there a middle class in Bangladesh right now? যে অর্থে আমরা 60s 50s এ মিডল ক্লাস নিয়ে চিন্তা করতাম, ওই ধরনের মিডল ক্লাস কি এই মুহূর্তে আছে বাংলাদেশে, নাকি মিডল ক্লাস ইটসেলফ has been differentiated into many segments, এবং there is the privileged, very privileged upper একটা segment and a vast majority of others who are struggling in many ways. So that's a different issue altogether. আমরা কিন্তু এই ধরনের ভার্চুয়াল আলোচনার একটা সুবিধা হচ্ছে it imposes certain discipline in terms of time. আমরা right now about 1 ঘন্টা 45 মিনিট 44 মিনিট আলোচনা করেছি, which is I think a reflection that the issue has been of great interest. আমরা এখন, if you permit, I think more or less আমরা we have gone towards the range of issues which have come through. একটা ইস্যু এসছে যে এটা কিছুটা হিন্ট করেছিলেন মোস্তাফিজ at the very outset, যে beyond the non-state sector, that's a very large NGOs বলি আর অন্যান্য, not just the private sector per se, এটাও একটা বড় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সেক্টর হিসেবে তো চলে আসছে, and many youth find their destination ওইসব সেক্টরে, এবং ওদের ওরিয়েন্টেশন হয়তো is of a different nature হয়ে যাচ্ছে। they are looking not for this mega solutions for society, but for specific solutions for specific groups. Is that a right? একটা very 1 মিনিট করে কেউ যদি বলতে চায় যে এই ইউথদেরকে আমরা একটা তো বুঝলাম যে yes, no, it's not in a way they are also active in their own way, but ওদের pathways are ভিন্ন ধরনের, particularly যে নন
এনজিও সেক্টর, ডেভেলপমেন্ট সেক্টর, এখানে ওই earlier imagery of the way of becoming politically engaged is no longer the right way to be understanding, or are more focused on actual solutions. Housing ki, rural poorer housing ka ঠিক করে দেওয়া যাবে কিনা, and these are also very valuable. আমাদের স্যানিটেশনের প্রোগ্রেস হবে কিনা, কিভাবে হবে, এগুলোর আবার ভ্যালুটা হয়তো we cannot discount either. Any final 1 minute final একটা ওয়ার্ড দিতে চাচ্ছি সবাইকে, যদি if you want to take it, if you not, তাহলেও হতে পারে। হ্যাঁ, হাশমি I think wants to come in. Just ছোট্ট একটা কমেন্ট অন দিস। এনজিও গুলোর মধ্যেও এক ধরনের প্রবর্তন ঘটেছে, যারা যেখানে 70 দশকে ইভেন 80 দশকে ইট ওয়াজ মোর সেই আবেগ দ্বারা ত্বরান্বিত, মাঠে গেছে, কাজ করেছে। এখন কিন্তু যে ওই জেনারেশনের যারা রয়েছে তারাও কিন্তু গেটিং মার্জিনালাইজ উইদিন দ্য এনজিওস। এনজিও এখন প্রিফার করছে এমবিএ, প্রিফার করছে ম্যানেজারিয়াল টেকনিক্যাল স্কিলস যাদের, এবং সেটা যদি স্পেসিফিক প্রবলেম হয় যে হ্যাঁ আমার স্যানিটেশন পৌঁছাতে হবে, এই রেজলিউশনের জন্য সিদ্ধান্ত ঠিকই আছে, আমার পুরনো ধরনের লোক দরকার নাই, আমার বেটার টেকনিক্যাল স্কিলস ওয়ালা লোক দরকার। কিন্তু এটা একটা বিরাট প্যারাডিম্যাটিক শিফট বলতে হবে। আগের যেটা সংঘবদ্ধ মানুষকে নিয়ে আসা সোসাইটাল ট্রান্সফরমেশন, ওইটা কিন্তু কমপ্লিটলি বাদ চলে গেছে। হ্যাঁ, গরিবের জন্য কিছু করছে টুকটাক ঠিকই, কিন্তু ওই হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং ইজ গন। এখন এমবিএ ইঞ্জিনিয়ারিং পিপল রানিং এনজিওস ফর সলভিং স্পেসিফিক প্রবলেমস। Any Mustafiz? আমার মনে হয় যে আপনি যে পয়েন্টটা তুলেছেন, আমাদের সমাজে যে গত 25 বছরের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমাদেরকে আসলে মেনে নিতে হবে। এটা আমার ফার্স্ট বেস্ট সলিউশন না হতে পারে, এটা সেকেন্ড বেস্ট সলিউশন হতে পারে, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্যাট অনেক তৃণমূল পর্যায়ে সামাজিক অনেক অর্গানাইজেশন এরা দুর্নীতির বিরুদ্ধে, পরিবেশের পক্ষে, নদী রক্ষার পক্ষে এরকম কিন্তু দাঁড়াচ্ছে। তাদেরকে যদি আমাদের নলেজটা আরো ভালোভাবে আমরা দিতে পারি, তাহলে কিন্তু তারা ইনোভেটিভ সলিউশনগুলো নিচের থেকে নিয়ে আসতে পারে। আমার মনে হয় যে এটা একটা আনট্যাপড একটা রিসোর্স একটা রয়ে গেছে। সো ইউ আর ভেরি রাইট। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের একটা হয়তো ক্ষেত্র আছে যেখানে আমরা অ্যাজ ইকোনমিস্ট আমরা আরো ফ্রুটফুল হতে পারবো, এটুকু আমি বলতে চাই। আচ্ছা, আমি একটু বলি আকাশ, হ্যাঁ, এক মিনিট। একটা তো হচ্ছে যে সারা দেশে অনেক মাইক্রো পজিটিভ উদ্যোগ আছে, বাই দ্য ইউথ, বাই দ্য পিজেন্ট, বাই দ্য ওয়ার্কার, বাই দ্য এনজিও সেক্টর অ্যান্ড আদার্স। কিন্তু এই মাইক্রো উদ্যোগগুলোকে, এগুলোকে যদি আমি বলি ফ্লাওয়ার, তাহলে এই ফ্লাওয়ারগুলোকে গেঁথে একটা গার্ল্যান্ড বানানো, একটা মালা বানানোর যে কাজ পলিটিক্যাল প্যারাডাইমের, সেই কাজটার লোক নাই, সেই দল নাই, সেই শক্তি নাই। কিন্তু ওটা একটু জাস্ট জানতে চাচ্ছি যে ইমেজের হিসেবে তুমি এই যে যেমন স্যানিটেশন সলিউশন একটা ধরুন ফুল, কিন্তু ওখান থেকে মালার একটা কাউন্টারপার্ট ইমেজারি যদি দাও, যে যে পুরো গার্ল্যান্ড তৈরির বিষয়টা কি আসলে, এটা একটু যদি। বিষয়টা হলো স্ট্রাকচারাল চেঞ্জ এন্ড পলিটিক্যাল রেজিম চেঞ্জ। পলিটিক্যাল রেজিম চেঞ্জ তো আরেকটা বিষয়, সেপারেট ইস্যু, বাট আমি বলছি স্ট্রাকচারাল চেঞ্জ যেটা বলছো না, ওই স্ট্রাকচারটাকে, এখন যে স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কতগুলো পলিটিক্যাল ফোর্স এই স্ট্রাকচারটাকে রক্ষা করতে চাচ্ছে। অ্যাকচুয়ালি যেমন আমরা একটু জাস্ট এখানে যেহেতু ইস্যুটা এসছে, ক্ষুদ্র ঋণ যখন 80s-এ আসলো, ইফ ইউ রিকালেক্ট 70s-এ হয়তো আমরা লিখি নাই, বাট তখন বই ছিল, রুরাল পাওয়ার স্ট্রাকচার বলে একটা শব্দ ছিল। তখন ধারণা হয়েছিল যে রুরাল পাওয়ার স্ট্রাকচার ইজ এ হিমালয়ান ওয়াল, এখানে কেউ কিছু ঢুকতে পারবে না। আজকে রুরাল সোসাইটি ইজ কমপ্লিটলি ট্রান্সফর্ম ফ্রম দ্যাট টাইম। ইকোনমিক ট্রান্সফরমেশন, রাস্তা গেছে, এডুকেশন গেছে, রেমিটেন্স ওইখানে, এগ্রিকালচারাল মেকানাইজেশন হয়ে গেছে। আমি বলছি যে ওই যে ফ্লাওয়ার অ্যান্ড গার্ল্যান্ডের ইমেজারিটা, ইউ মে বি রাইট, আই এম জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, বাট এটা নিয়ে আর বেশি ডিবেট না করি, বাট এটা হয়তো একটা ইস্যু থাকতে পারে যে ওই যারা ফ্লাওয়ার করছে, তৈরি করছে, ওরা হয়তো ওই সলিউশনটা করে এক ধরনের বাস্তবতা তৈরি করছে। ইউ আর রাইট যে হয়তো ওগুলোর ভিত্তিতে একটা লার্জার
এটাকে লার্জার মিনিং তৈরি করার এটার, সেটা হয়তো হচ্ছে না। বাট তারপরে একটা ব্যাখ্যা থাকবে যে ওই লার্জার মিনিংটা আসলে কি ধরনের। হ্যাঁ, So, সেটাও দাঁড়াচ্ছে না, সেটা সেটাও দাঁড়াচ্ছে না। সেই জন্য ওই যে মানে আপনাকে তো একটা থিওরি দিতে হবে which will grip the mind of everybody, Right. মানে বা পজিটিভ ফোর্স, আদারওয়াইজ তো এটা হবে না। কিন্তু এই গ্রিপিং, আচ্ছা ওকে, আই থিঙ্ক দিস ইজ ফাইন। আই থিঙ্ক লেটস নাও কাম টু, ইটস অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট হয়েছে, উইচ ইজ আই থিঙ্ক আমরা ইউজুয়ালি 1.5 ঘন্টার মতো করি আজকের এজেন্ডাটা, বাট আই থিঙ্ক উইথ সাচ অগাস্ট presence and audience, it was worth having this discussion. আমরা নানা এখন শেষ করি এবং we have gone through, I think, যেটা আমরা চেয়েছিলাম। হ্যাঁ আকাশ আক্তার, হ্যাঁ বলো। ও তোমার 1 মিনিট, ওকে, গো অ্যাহেড, প্লিজ গো অ্যাহেড। না, আমি খেয়াল করলাম যে 23 বছর আগে আমাদের আলোচনার শেষেও কিন্তু আমরা একই কথা বলছিলাম যে অনেক উদ্যোগ দেখছি কিন্তু দানা বাঁধছে না, এবং আমরা আজকে এত কিছু আলোচনা করার পরে সেই জায়গাটাতে এসেই অলমোস্ট শেষ করছি। বাট আমি ওই একটু আগে যে প্রশ্নটা ছিল তরুণদের সম্বন্ধে, আমি যে ফোরামের কথা বলছিলাম সেখানে যারা সদস্য অনেকেই কিন্তু তারা তাদের পেশা জীবনে প্রবেশ করেছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানে, কেউ ল ফার্মে, কেউ হয়তো পড়াচ্ছে, সেটা তাদের একটি জগৎ আছে। কিন্তু সেই জগতের বাইরে পাশাপাশি তারা যে এই যে ইউথ পলিসি ফোরামে এসে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছে, এর মানে হলো যে আপনার নিজের পেশায় ঠিক আছে সেখানে এক ধরনের ইনসেনটিভ থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সেটাই তরুণদের একমাত্র জগৎ নয়, এবং তারা তাদের আলাদা জগৎ থাকতে পারে। এবং যেটা আমি বলছিলাম যে প্রযুক্তির কারণে সেই জগৎটি অনেক বিস্তৃত হয়ে গেছে, অনেক মানুষ একসাথে আসছে। অতএব হ্যাঁ, তাদের যেখানে কাজ করছে সেখানকার ইনসেনটিভ একরকম হলেও তাদের অন্য কিন্তু একটি জগৎ আছে, এবং সেই জগতে সাথে আমরাও কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পারি। Great. So I think if the panel permits, তাহলে আমরা ওই 23 বছর পরের আলোচনাটার এখানে let's bring this to a close, and let me just give some concluding observations আর কি এখানে। It was first of all extremely rich conversation, এবং I'm so happy that Professor Rehman Subhan also joined, and not just joined, spurred a number of directions for our conversation. Thank you, sir, for joining that. Just to sum up ঠিক হবে না actually, because you can't sum up here, so many types of views, and all of them have their own value সেই অর্থে। একটা বিষয় I think, কিন্তু আলোচনাটা যদি ওইখানে বলি যে রোল অফ ইকোনমি, সোশ্যাল রোল অফ ইকোনমিস্ট ইন 2021, সেটা বিষয়ে আমরা নানাভাবে চিন্তা করেছি। কয়েকটা প্রেক্ষিত ডিফারেন্স হ্যাজ বিন ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে যে দি ডিমান্ড ফ্রম পলিটিক্যাল পাওয়ার সেন্টার্স ফর দি ইকোনমিস্ট নলেজ ইজ রিলেটিভলি উইক। এটা একটা আমরা করতে পারি। তার মানে হচ্ছে যে ইট ডাজন্ট মিন দ্যাট আমরা তো শুধু ওই ডিমান্ডকে মাথায় রেখে এই নলেজ ক্রিয়েশন করব না। We have to do that knowledge creation because society demands it. Political power center demand না করলেও, কিন্তু ওই ডিমান্ড, পলিটিক্যাল পাওয়ার সেন্টার যে ডিমান্ড উইক, সেটা ইন এ লার্জার সেন্স ঠিক হলেও it should not be thought of as a closed space. I think there are potential, again, smaller entry points. যেখানে হয়তো there are scope for, এই নলেজ এটা দেওয়ার বিষয় আছে অ্যাকচুয়ালি। ইট ইজ অলসো ট্রু যে ইকোনমিস্টস হ্যাভ বিকাম, আমরা আই থিঙ্ক এটা অনেকটা এগ্রি করলাম যে কিছুটা রিস্ক অ্যাভার্স হয়েছি, বাট আই ডোন্ট নো এটা কি এটার একটা পারসেপশন হতে পারে যে আমরা রিস্ক অ্যাভার্স হয়েছি, বাট আই থিঙ্ক দি নেক্সট সেট অফ কনক্লুশনস দ্যাট উই কেম টু, এটা puts a different spin on this risk averse conclusion. সেটা হচ্ছে এখন প্রেক্ষিত অ্যাকচুয়ালি ডিফারেন্ট, যেখানে আপনার পলিটিক্যাল পাওয়ার সেন্টারসের ডিমান্ড ইজ উইক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইট ইজ অলসো ট্রু যে অর্গানাইজড পলিটিক্যাল পাওয়ার সেন্টার বাদ দিলাম, অর্গানাইজড সোশ্যাল সেক্টরস যার সাথে টিম আপ করাটা হয়তো হতে পারতো, দ্যাট ইজ অলসো রিলেটিভলি উইক। এটাও একটা
দুর্বলতা আছে। So that's also an issue. But risk averse, এটা I don't know whether we can comprehensively conclude যে আমরা অনেক বেশি risk averse হয়ে গেছি. Perhaps there is a truth in that আমরা risk averse হয়েছি, but এটার মিনিংটা কি সেটা বুঝতে হবে, I think. At the end of the day, I think we remain committed to try and do our bit to try and advance our society in the way we feel it should advance. সেটার ব্যাপারে I think এখনো আমরা একেবারে থেমে নেই. That is also true. আমাদের লিঙ্কেজ গুলো is of a different nature. আগে লিঙ্কেজ গুলো different nature হচ্ছে যে আগে যেমন partly because those forces are no longer there. Social student movement, একজন বললো তো স্টুডেন্ট মুভমেন্ট আগে ছিল এখন নাই, সো কোথায় লিঙ্কেজ হবে? ওয়ার্কার্স মুভমেন্ট ছিল আগে ছিল এখন অনেক দুর্বল, কোথায় হবে অ্যাকচুয়ালি? আগে হয়তো আমাদের দেশে ঠিক পেজেন্ট্রি তো ওইভাবে ইন্ডিয়াতে যেমন এখন হচ্ছে ওইভাবে এখানে তো ওই ধরনের পেজেন্ট মুভমেন্টস ওইভাবে নাই, সো দ্যাটস অলসো অ্যান অ্যাবসেন্স আছে। বাট there are other types of forces have come up. Women issues have come to the fore. So আমি বলছি যে কি নাই সেটা should not dominate our discussion. There may be new social forces on the horizon. যাদেরকে আবিষ্কার করা, যাদের সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করা, that must be one of the social roles of the economist. We need to identify, are there, যেমন আমরা এনজিও সেক্টরতে কথা বলছি, maybe not all of them are relevant, but এই যে ইউথের কথা বলা হলো, maybe those are I don't know, লোকাল গভর্নমেন্ট লেভেলে কিছু যদি থাকে, আমি বলছি যে নিউ সোশ্যাল ফোর্সেস কোথায় ইমার্জ করছে কিনা একটা অ্যাক্টিভ সার্চ রাখাটা খুব জরুরি, and where possible it is very important to try and link up with those groups, etc., to try and enhance the social role of the economist. একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এসছে, I think আকাশ যেটা থিওরির কথা বলছিল, অনেকে বলছেন, I think we can come back to the যে সোশ্যাল রোল টোল এগুলোর বলার পরে actually 2021-এ the challenge, social role of the economist in a way much more centrally is the professional one করতে। এই যে আমরা একটা ওভারআর্চিং থিওরি যেটার আকাশ বলল একটা বা মেটা নেরেটিভ, এই যে আমরা ক্রনিক ক্যাপিটালিজম হয়তো একটা শব্দ ব্যবহার করলাম, does that explain everything? আমাদের সোসাইটির যে ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ফর এক্সাম্পল I see বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্স একটা politically driven, crony capitalism driven, একটা certain type of mal incentives driven একটা unequal সমাজ তৈরি হচ্ছে। At the same time, Bangladesh as well as South Asia is also characterized, unlike East Asia, by a reality of initiatives coming from very many sectors actually. So Bangladesh, in a way, and this is my hypothesis, is that it is more an initiative-driven society than a policy-driven society. If that is a reality, মানে হয়তো পুরোপুরি না, if that is a reality, তাহলে ওই ইনিশিয়েটিভ স্পেসের সাথে আমাদের লিঙ্ক আপ করাটা জরুরি। We need to better understanding ওই ইনিশিয়েটিভ স্পেসকে একাডেমিক আলোচনার মধ্যে নিয়ে আসাটা জরুরি। Give it an explanation, put it up on the horizon. আমাদের রেজিলিয়েন্স শব্দটা আমাদের সম্বন্ধে ব্যবহার করা হয়, ইট ইজ ট্রু, আমরা হয়েছি বটে, বাট আমি বলছি যে সোসাইটি তো লিনিয়ার নয়, there are multiple trends at work. কোনটা certainly we are not very happy with the মুস্তাফিজ যেটা প্রথম দিকে এভিডেন্স দিচ্ছিলেন about the exceeding rise in the inequality indexes. That is not really acceptable. আমি যেটা বললাম যে oligopolistic control of certain profitable sectors of the economy, আমাদের যে সাউথ কোরিয়াতেও চেবল মডেলে এগিয়েছে সাউথ কোরিয়া, বাট আমাদের কি is it efficient favoritism or inefficient favoritism? কোনটা হচ্ছে in terms of economic contract distribution? এইসব বিষয় I think তোলার বিষয় আছে, which means that we actually have a big challenge of being professional economists. আমাদের এখানে I think is a big, আমরা সেই অর্থে we should come back and এই একটা এজেন্ডা we have to really take it on, যে আমাদের একটা
2021-এ যেটা আকাশ বলছিল আগে তো আমরা দিয়েছিলাম, ওনারা 6 দফা ইত্যাদি বলেছিলেন, 2021-এ হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ সোসাইটি ইন টার্মস অফ থ্রু এ প্রপার অ্যানালিসিস অফ ওয়ের উই স্ট্যান্ড, আমাদের ট্রেন্ডসগুলো কি, এটা করাটা আই থিঙ্ক অত্যন্ত জরুরি। এখানে আই উইল এন্ড অন দ্যাট নোট যে there is a further, এটারই সূত্র ধরে I think এটাতে we have not been attentive. Let's be honest, we have not been attentive. Education and yes, YPF, Economic Studies Center, এগুলো হচ্ছে বটে, but what about core textbooks? আমরা কি ওখানে attentive হয়েছে? এই যে নতুন যে knowledge হয়েছে, how far have we really worked on that? Isn't that also a challenge? যেখানে we need to really, কারণ পরের যারা নিউ জেনারেশন আসছে তাদের মেন্টরিং তো শুধুমাত্র ওই গ্রুপ করে হবে না, বইগুলো যদি ভালো হয়, টেক্সট বই যদি ভালো হয়, ভালো আইডিয়াগুলো যদি তারা তার মাধ্যমে পেয়ে যায়, তাহলেও তো that will be a mentoring job also. I think we need to really address this issue of quality textbooks, যেখানে new knowledge is now transformed into. So I will end that, yes, আমরা কিন্তু we have to say that economists in 2021 are swimming against the tide. Risk averse, yes, একটা বড় situation আছে, but there are a lot of tasks. If we are to rise to the challenge, there are a lot of doable tasks. Those are not on the margin. এবং সেখানে আমাদের visionটা should expand to the society at large. There are the political powers, but there is also the initiative space of society. দুটাকে আমাদের অ্যাড্রেস করা উচিত। So I feel that আমাদের এখানে একটা বড় social role of economists remains a very, very important issue and will remain an important issue. And inshallah, if we are all alive and we are interested, maybe 23 বছর পরে নয়, 5 বছর পরে, let's get together again and see, have we really acted on these things that we discussed, or are we just again ওই একই পয়েন্টে শেষ করব নাকি নতুন কোনো পয়েন্টে শেষ করব? On that point, I want to bring this episode of to an end, but I hope Professor Rehman Subhan is still here. I want to make an announcement for episode 4 of আজকের এজেন্ডা. In fact, episode 4, 5, and 6, এই তিনটাই একটা থিমের উপর হবে. As you know, 2021 is the 50th year of Bangladesh's independence. 50 বছর হয়েছে। আমরা নেক্সট 3টা এপিসোড আজকে এজেন্ডায় করতে চাই on the theme of turning points. And we'll look at society, we'll start with economy, society, and culture, hopefully. But প্রথমটা হবে on economy. And I'm going to invite Professor Rehman Subhan and Professor Nurul Islam to be the guests on episode 4 of Ajker Agenda, where we'll look at what were the turning points in this 50-year history of Bangladesh's economic transformation. On that note, I want to bring this Ajker Agenda episode 3 to a close. Shubho Ratri, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।